মারিয়া, শুরু করো। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনারা সবাই জানেন অ্যাক্সেস মেডিকেল স্কুল আয়োজন করছে লেজেন্ডারি সব শিক্ষকদের ক্লাস এবং এর পাশাপাশি এখন আমাদের নিয়মিত আয়োজন ক্রাফট সেশন। এই ধারাবাহিকতায় আমাদের আজকের আয়োজন 45 মিনিটস রিভিউ ক্লাস অন ফার্মাকোলজি। আজকে আমাদের 9th সেশন এন্ডোক্রাইন ফার্মাকোলজি পার্ট 2 এর উপর আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় সৌমির অনিয়ার আপু। আপু করছেন রংপুর মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারে। আপুকে অসংখ্য ধন্যবাদ আপুর মূল্যবান সময়গুলো আমাদের দেওয়ার জন্য। এবং আজকে সঞ্চালনে আমি আছি মারিয়া আক্তার, ক্যাম মেডিকেল কলেজ ফুড ইয়ার। এই মুহূর্তে যারা আমার লাইভটি দেখছেন তারা কমেন্ট সেকশন আপনাদের ফ্রেন্ডদের মেনশন করতে পারেন এবং আপনাদের নিজেদের আইডিতে ওয়াচ করে দিতে পারেন, যাতে আপনার ফ্রেন্ডরা এই লাইভটি দেখতে পারে এবং এই লাইভটি থেকে বেনিফিটেড হতে পারে। তাহলে আর দেরি না করে আমরা আপুর কাছে চলে যাই। আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমরা ভালো আছি আপু। তাহলে আমরা আজকে শুরু করি আপু। আচ্ছা, আজকে শুরু করি। আজকে যেহেতু আমাদের যেটা এন্ডোক্রাইন ফার্মাকোলজিতে সেকেন্ড ক্লাস, হোপফুলি তোমরা ক্লাসগুলা ঠিক মতো করতেছো এবং নিজেও একটু জি। পড়াশোনা করতেছো। একটু পড়াশোনা করলেই তোমরা পারবা ইনশাআল্লাহ। দেন আজকে আমরা শুরু করি। গত ক্লাস কিন্তু মানে যেটা এন্ডোক্রাইনে আসলে যেটা ইম্পর্টেন্ট টপিক, যেটা অ্যান্টি ডায়াবেটিক, ওটাই আসলে খুবই ধরা হয়। তো ওটা আমরা গতকালকে জিজ্ঞেস করছি। আজকে খুবই ছোট ছোট টপিক গুলা, যেখান থেকে কোয়েশ্চেন গুলা কমন কোয়েশ্চেন গুলা একটু এখানে তেমন নতুন কোয়েশ্চেন কিছু নেই, কিছুটা কিছুটা যেটা ছোট ছোট কোয়েশ্চেন গুলাই খুবই এখান থেকে যেটা রিটার্নে ম্যাক্সিমাম ধরা হয়। এবং যেটা কর্টিকোস্টেরয়েড থেকে আমরা শুরু করি, এটাই ভাইবাতে যদি তোমরা ডায়াবেটিস ভালো পারো তাহলে এখানে পর্যন্ত আছে টিচাররা, না হলে ওখান থেকে ওখানেই বেশি ধরা হয়। আর যদি ওটাই না পারো তাহলে এটা একটু এখান পর্যন্ত যায়ও না, বাট রিটার্নের জন্য কিছুটা কোয়েশ্চেন অবশ্যই পড়তে হবে এখান থেকে। আর খুবই সোজা, তোমরা আজকে যদি এই সেশনটাই যদি একটু ঠিক মতো শুনো এবং হচ্ছে শুধু 1 ঘন্টা যদি তোমরা একটু দেখে নাও তাহলে তোমরা আজকেই এটা শেষ করতে পারবা। এখানকার মানে বেশি কোয়েশ্চেন নাই, হয়তো 10টা এরকম কোয়েশ্চেন ওভারঅল আসতে পারে। সো আমরা আজকে শুরু করবো যেটা কর্টিকোস্টেরয়েড থেকে। এখান থেকে যেটা তোমাদের ধরা হবে নেম দি কর্টিকোস্টেরয়েড আর হচ্ছে ক্লাসিফাই দি ড্রাগ। সব ক্ষেত্রে তাই না, মানে হচ্ছে ফার্মাকোলজিতেও অবশ্যই ড্রাগ গুলা পড়তে হবে এবং ক্লাসিফিকেশন এটাই খুবই ধরা হয়। এবং এরকম যদি যদি শুধু নেম বললে তোমরা এমনি নেম লিখে দিতে পারো, মনে হয় এরকমও কোয়েশ্চেন চলে আসে, নেম দি কমন ইউজ গ্লুকোকর্টিকয়েডস আর হচ্ছে কর্টিকোস্টেরয়েড এরকম করে। এর আগে একটু আমরা বেসিক টা একটু জানি নি, তোমাদের একটু বুঝতে সুবিধা হবে, যেটা অ্যানাটমিতে তোমরা হয়তো পড়ে আসছো। এগুলা হচ্ছে যেটা কিডনি উপরে একটা গ্ল্যান্ড থাকে, ওটাই হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। এর হচ্ছে যেমন কিডনিতে 2টা পার্ট আছে, যদি স্ট্রাকচারের কথা করি আমরা, কর্টেক্স এবং মেডুলা, ঠিক সেই রকম অ্যাড্রিনাল গ্ল্যান্ডেও 2টা পার্ট আছে, একটা হচ্ছে কর্টেক্স এবং হচ্ছে মেডুলা। তো কর্টেক্সই যা হরমোন গুলা রিলিজ হচ্ছে ওইগুলা আমরা আজকে পড়তেছি। তো কর্টেক্সে 3টা ভাগ আছে, জিএফআর করে মনে রাখতে পারবা। জোনা গ্লোমেরুলাসা, দেন হচ্ছে জোনা ফ্যাসিকুলাটা এবং হচ্ছে জোনা রেটিকুলারিস। আর জোনা গ্লোমেরুলাসা থেকে যা হরমোনস গুলা বের হয় ওদেরকে আমরা মিনারেল কর্টিকয়েডস বলি। কেন আমরা মিনারেল কর্টিকয়েডস বলতেছি, কেন কি হচ্ছে এরা মিনারেলকে ব্যালেন্স করে, হোমিওস্ট্যাসিস করে, যেটা হচ্ছে সিম্পলি যদি বলতে চাই ব্যালেন্স করে। যেটা আমরা একটু খেয়াল করো, এখানে হচ্ছে অলডোস্টেরন এবং কর্টিসল এখানে চলে আসে, তাই না? তো তোমরা একটু কনফিউজ হইতে পারো, যেটা ফ্যাসিকুলারটার ভিতরে যেটা আমরা গ্লুকোকর্টিকয়েডও আমরা হচ্ছে যেটা কর্টিসলকে পড়তেছি, আবার এখানে কেন নিয়ে আসতেছে। আসলে এরা প্রিডোমিনেন্টলি যেটা মিনারেল কর্টিকয়েড, অলডোস্টেরনই এটা বেশি কাজ করে, বাট কর্টিসলও এটাও একটু হইলেও এর হচ্ছে যেটা মিনারেল কর্টিকয়েড মিনারেলের উপরে একটু ফাংশন আছে। সো আমরা হচ্ছে কমনলি ওখানে এক্সাম্পল হিসাবে পড়তেছি এবং এখানে আমরা পড়তেছি। সো বেসিক্যালি ওখানে অ্যালডোস্টেরন হবে, ওটা তো পড়েই আছে, যেটা সোডিয়ামকে অ্যাবজর্পশন করে রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমে, যেটা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগের একটা খুবই একটা ফ্রিকোয়েন্ট ইউজ হওয়ার যেটা মেকানিজম ছিল ওখানে পড়ে আসে। এটা হচ্ছে সোডিয়ামকে অ্যাবজর্পশন করে এবং পটাশিয়ামকে এক্সক্রিশন করে। এতটুকু জানলে তোমরা হচ্ছে যেটা সাইড এফেক্ট গুলাও তোমরা খুবই লিখতে পারবা। তো এটা একটু মনে করো, কেন কি এটা তো আমরা অলরেডি ডিসকাস করে আসছি। সো এই জন্য আমরা এদেরকে মিনারেল কর্টিকয়েড বলতেছি, কেন কি সোডিয়াম এবং পটাশিয়াম লেভেলকে এরা ব্যালেন্স করতেছে। এবং যেটা জোনা ফ্যাসিকুলাটা থেকে ওদেরকে আমরা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড বলতেছি, যেটা প্রিডোমিনেটলি কর্টিসল, এটা এখানে এক্সাম্পল চলে আসবে। এটা কেন কি
কার্বোহাইড্রেট যেটাকে ব্যালেন্স করতেছে, ওটাকে মেটাবলিজমটাকে মেনটেন করতেছে। এই জন্য যে জোনা রেটিকুলারিস, এখানে অ্যান্ড্রোজেন্স গুলা পড়বে, সেক্স হরমোনস গুলা, এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, এগুলাও আমরা পরবর্তীতে এখান থেকে কতটুকু লাগবে আমরা ডিসকাস করব। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। আর যেটা মেডুলা থেকে তো আমরা বলেইছিলাম অটোনমিকে ইপিনেফ্রিন, নরএপিনেফ্রিন এবং হচ্ছে ডোপামিন আসবে। আর বেসিক্যালি এখান থেকে হচ্ছে যেটা এড্রিনালিন আর ইপিনেফ্রিন একই জিনিস, ওটা আছে। আর নরিডিলাইন তো আমরা যেটা পড়ছি, যেটা সিনথেসিস ওখান থেকে আসবে, যেটা অ্যাডিনার্জিক নার্ভ এন্ডিংস থেকে। সো আজকে আমরা শুরু করি। কর্টিকোস্টেরয়েড অ্যাজ আ হোল বললে মানে হচ্ছে আসলে গ্লুকোকর্টিকয়েডকেই বলা হয়। আর যেটা গ্লুকোকর্টিকয়েড আর হচ্ছে কর্টিকোস্টেরয়েড একই জিনিস। এটাই আমরা যদি প্র্যাকটিক্যালি বলতে চাই, এটাই ইউজ হয়। আর এর আগে একটু মনে রাখো, যদি ভালো করতে চাও, এটা অ্যাকচুয়ালি তোমরা ফিজিওলজিতে পড়ে আসো। আমরা যদি আমাদের বডিতে যেটা এসেনশিয়াল হরমোন যদি বলি, অনেকগুলা হরমোন আছে তাই না? মাথা থেকে পাওয়া পর্যন্ত অনেকগুলা হরমোন আমরা পড়েছি, যেমন পিটুইটারি গ্ল্যান্ড থেকে থাইরয়েড গ্ল্যান্ড, অনেকগুলা। তো এখান থেকে দুইটাই শুধু অ্যালডোস্টেরন যেটা আর হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন, এই দুইটাকে আমরা এসেনশিয়াল বলতেছি। কেন কি হচ্ছে, যেটা সোডিয়াম এবং পটাশিয়াম হোমিওস্ট্যাটিস ভেরি মাচ ইম্পর্টেন্ট, যেটা এটা না হলে আবার ডেথও হয়ে যেতে পারে। এরকম একটা কন্ডিশন, হাইপোটেনশন হইলে আবার এটা যদি ফ্লুইড আর ওয়াটার রিটেনশন না করতে পারে, যেটা ব্লাড প্রেশারকে মেনটেন না করলে। এবং প্যারাথাইরয়েড ক্ষেত্রেও এটা তো ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস করে তাই না? তো ওখানেও যদি ক্যালসিয়ামকে মেনটেন না করতে পারে, দেন হাইপোক্যালসিমিয়া হয়ে টিটানি হয়ে পুরাটা ডেথ হয়ে যেতে পারে। এই জন্য আমরা এটা দুইটাকে এসেনশিয়াল ধরতেছি। এটা খুবই ধরবে না তেমন, তাও একটু যেহেতু পড়ে আছে, একটু জাস্ট রিকল করাই দিলাম তোমাদেরকে। সো কর্টিকোস্টেরয়েড যদি নাম ধরা হয়, তোমরা এমনিও লিখতে পারবে। যদি ক্লাসিফিকেশন ধরা হয়, তো আমি একটু সহজ হিসাবে তোমাদেরকে আলাদা পড়া লাগবে না, এটা একটাই ক্লাসিফিকেশন থেকে তোমরা হচ্ছে এই যা নামগুলা বলবো এটাই পড়লে তোমরা হচ্ছে দুইটাই কভার আপ হয়ে যাবে। যেটা অন দি বেসিস অফ পোটেন্সি একটা আছে, আর তারপর হচ্ছে অন দি বেসিস অফ মোড অফ অ্যাকশন, যেটা কোনটা লং অ্যাক্টিং আর কোনটা হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং আর হচ্ছে কোনটা হচ্ছে যেটা শর্ট অ্যাক্টিং গুলা। তো এখানে আর যেটা পোটেন্সিও আছে, যেটা লো পোটেন্সি এবং ইন্টারমিডিয়েট পোটেন্সি এবং হচ্ছে হাই পোটেন্সি। সো এখানে থেকে যেটা তোমরা ডিউরেশন অনুযায়ী যেটা পড়বা, যেটা শর্ট অ্যাক্টিং, এখানে যেটা শর্ট অ্যাক্টিং এগুলা হচ্ছে লো পোটেন্সি। ঠিক আছে, তোমাদের আলাদা ভাবে পড়া লাগবে না। যদি তোমাদের চলে আসে রিটেনে, তাহলে তোমরা এই স্ল্যাশ দিয়েও লিখতে পারবা। না হলে তোমরা যদি টাইম থাকে, তাহলে আলাদা করে তোমাদের যেটা ক্লাসিফিকেশনও করা যায়। যেটা শর্ট অ্যাক্টিং ওগুলা হবে লো পোটেন্সি, আর যেটা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং হবে এদের হবে ইন্টারমিডিয়েট পোটেন্সি, আর যেটা লং অ্যাক্টিং হবে এগুলা হবে যেটা হাই পোটেন্সি। তো কি কি পড়বো আমরা শর্ট অ্যাক্টিং কি কি লিখবো? এটা আমরা লিখবো হচ্ছে যেটা প্রেডনিসোন, তারপরে হাইড্রোকর্টিসন এবং কর্টিসন। এই তিনটা লিখলে তোমরা হচ্ছে দুইটাতেই কভার আপ হয়ে যাবে। আর যেটা হচ্ছে মিডিয়াম অ্যাক্টিং আর যেটা ইন্টারমিডিয়েট পোটেন্সি, সো এখানে তোমরা হচ্ছে দুইটা লিখে নিবা, ট্রাইএমসিন নোলন দেন হচ্ছে প্যারামিথাসন। এই দুইটা হচ্ছে দুই জায়গায় তোমরা লিখতে পারবে। আলাদাভাবে এক্সাম্পল একটু কনফিউজিং হয়ে যেতে পারে, তো তোমরা শুধু এটুকুই মনে রাখলে চলবে। দেন যেটা লং অ্যাক্টিং আর হচ্ছে যেটা হাই পোটেন্সি, এখানে দুইটা ড্রাগ খুব ইম্পর্টেন্ট, যেটা ডেক্সামিথাসোন এবং বেটামিথাসোন। এই এরকম এরকম মনে রাখলে তোমাদের দুইটাই ক্লাসিফিকেশন হয়ে যাবে এখানে। দেন তোমাদের মনে হয় রুট অনুযায়ী তোমাদেরকে ভাগ করা হয়ে জিজ্ঞেস করলে এবং ভাইভাতে জিজ্ঞেস করলে, যেটা ওরালি ওরালি আমরা হচ্ছে মোটামুটি সবগুলাই আমরা যেটা ওরালি দিতে পারি। আর যেটা বাট হচ্ছে যেটা বেটামিথাসোন এবং ডেক্সামিথাসোন, এগুলা আমরা বেসিক্যালি ইন্ট্রাভেনাসই আমরা ম্যাক্সিমাম ইউজ করি। তো এইগুলা তোমরা হচ্ছে বাকিটা সব ওখানে, দেন হচ্ছে ইন্ট্রাভেনাসলি এই দুইটা তোমরা হচ্ছে লিখে নিতে পারবা। কিন্তু ওটাই বেশি ধরে, যেটা পোটেনশিয়াল অনুযায়ী কি হবে আর হচ্ছে তারপরে মোড অফ অ্যাকশন অনুযায়ী। আর একটা জিনিস খেয়াল রাখবা, হাইড্রোকর্টিসনকে আমরা পোটেন্সি হচ্ছে এটাকে আমরা হচ্ছে কি বলবো, এটাকে আমরা ওয়ান হিসাবে ধরি, আর এর সাথে আমরা আসলে কম্পেয়ার করি। তো এটা ওদের ডিটেলস ধরবে না, শুধু তোমরা মনে রাখলে আমরা কার সাথে কম্পেয়ার করি, যেটা পোটেন্সিটা তো হাইড্রোকর্টিসন সাথে, তো এটা একটু মাথায় রাখলে এটা হয়ে যাবে এই ক্লাসিফিকেশন। দেন এখান থেকে কি আসবে, যেটা হ্যাঁ কমনলি বললে এই ডেক্সামিথাসোন, বেটামিথাসোন, কেন কি ফ্লুটিকাশন, ওখানে তোমরা ব্রঙ্কিয়াল অ্যাজমা যখন আমরা এগুলা পড়বো, ওখানেও আমরা ডিসকাস করবো। তো এই যেটা কমন ইউজ করে তোমরা শুনে থাকো, অনেকে বাসায় হয়তো যেটা ইউজ করা থাকে, যেটা এই কর্টিকোস্টেরয়েড গুলা, এইগুলার নাম কিছুটা লিখে, হাইড্রোকর্টিসন, এগুলা 4টা মাসে যদি শুধু নেম হিসাবে চলে আসি 1 মার্কসে, তাহলে ক্লাসিফিকেশন লেখাও তো দরকার নেই। যদি পারো এই যেভাবে আমি বলছি ওরকম লিখতেও পারো, তোমাদের উপরে ডিপেন্ড করে তা। যদি ক্লাসিফিকেশন স্পেসিফিক্যালি ধরাই হয়ে যেটা প্রফে, তো অবশ্যই ক্লাসিফিকেশন লিখতে হবে। আদারওয়াইজ তোমাদের শুধু নেম যদি বলা হয়, এটা তোমরা চাইলে শুধু নেমই করতে পারো,
এমনিও লেখা যায়, আর যদি মার্কস ডিপেন্ডস আপন দি মার্কস, যদি 2 মার্কসে চলে আসে আর তোমরা পারতেছো, তোমরা তোমাদের মনে আছে আর একটু ভালো মার্কস করতে চাও, তাহলে ক্লাসিফিকেশনটাই লিখে দিবা, যেটা স্ল্যাশ স্ল্যাশ করে পোটেন্সি এবং হচ্ছে যেটা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং আর শর্ট অ্যাক্টিং এরকম ভাগ করলে তোমাদের হচ্ছে ভালো হবে অ্যান্সারটা। এখন মেকানিজম অফ গ্লুকোকর্টিকয়েড, এটা হচ্ছে তোমাদের অত ফ্রিকোয়েন্টলি ধরা হয় না, কিন্তু মাঝে মাঝে মনে হয় ধরছে। তো এটা একটু আমি ডিসকাস করে দিই, তোমাদের একটু বুঝলেই তোমরা হচ্ছে এটা পারবা যদি চলে আসে। দেন এটা কি করে হচ্ছে এটা প্রথমে যেটা গ্লুকোকর্টিকয়েড আমাদের সেলের ভিতরে এন্ট্রি করবে, ঢুকবে, দেন এর হচ্ছে রিসেপ্টরটা থাকে, এই রিসেপ্টরটা থাকবে হচ্ছে সাইটোপ্লাজমে। সো ওখানে কি করবে, এটা হচ্ছে বাইন্ড করবে রিসেপ্টর সাথে, আর রিসেপ্টরে তারপরে বাইন্ড করার পরে কি হবে, কনফরমেশনাল চেঞ্জ হবে। এটা একটু মনে করো, আমরা জেনারেল ফার্মাকোলজিতে ডিসকাস করে আসছি। কনফরমেশনাল চেঞ্জ মানে হচ্ছে ওই রিসেপ্টরটা যা স্ট্রাকচার ছিল ওই স্ট্রাকচারতে একটু পরিবর্তন আছে, ওর স্ট্রাকচারটা একটু চেঞ্জ করে দিছে। ওখানে আমরা ডিসকাস করেছিলাম যেটা জি প্রোটিন ছিল, জি প্রোটিনে আলফা বিটা এবং গামা সব ইউনিট তিনটা ছিল। তো ওখানে যেটা ড্রাগ বাইন্ড হওয়ার পরে ওখানে কি হয়েছে, কনফরমেশনাল চেঞ্জ আছে, মানে ওর স্ট্রাকচারটা চেঞ্জ হয়েছে। এটা মানে কি আলফা হচ্ছে ওটা থেকে আলাদা হয়ে গেছে এবং শুধু গামা আর বিটা ওখানে ছিল। ওটা হওয়ার পরে মানে অ্যাক্টিভেশন, ওই স্ট্রাকচার চেঞ্জ হওয়ার পরে ওকে অ্যাক্টিভেট হবে। ঠিক এখানেও সেরকম, ঠিক ওখানে যেমন আলফা বিটা গামা ছিল, এখানে HSP90 নামে একটা এটা সাব ইউনিট থাকবে এই রিসেপ্টরে, ওটা হচ্ছে হিট সক প্রোটিন 90। এটা একটু মনে রাখতেই হবে আসলে, এখানে যতটুকু বুঝা কথা আমি বুঝাই দিচ্ছি, আর বাকিটা একটু মনে রাখতেই হবে যেটা সাব ইউনিটের নাম আছে। তো এটা হচ্ছে ডিসোসিয়েশন হয়ে যাবে রিসেপ্টর সাথে, যখন গ্লুকোকর্টিকয়েড বাইন্ড করবে এই রিসেপ্টর সাথে, ওই HSP90 ওটা হচ্ছে ডিসোসিয়েট হবে, মানে হচ্ছে আলাদা হয়ে যাবে, মানে হচ্ছে ওটা অ্যাক্টিভেট হবে রিসেপ্টরটা। এখন যেটা ড্রাগ রিসেপ্টর গ্লুকোকর্টিকয়েড, এখানে আমরা গ্লুকোকর্টিকয়েড পড়তেছি, গ্লুকোকর্টিকয়েড রিসেপ্টর যেটা কমপ্লেক্স ওটা হবে, ওটা এখন নিউক্লিয়াসে চলে যাবে, কেন কি এটা স্টেরয়েড হরমোন হচ্ছে নিউক্লিয়াসে ওরা কাজ করে। নিউক্লিয়াসে ওর যে গ্লুকোকর্টিকয়েড রেসপন্স এলিমেন্ট GRE নামে একটা জিন পাওয়া যায়। তো ওখানে কি করবে, বাইন্ড করবে, ওখানে বাইন্ড করার পরে ডিএনএ কে কি করবে, ওটা হচ্ছে ট্রান্সক্রিপশন করবে। ট্রান্সক্রিপশন তোমরা একটু মনে করো, পড়ে আসছো, ট্রান্সক্রিপশন মানে হচ্ছে ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ তৈরি হওয়া। তো ওখান থেকে আলটিমেটলি মেসেঞ্জার আরএনএ তৈরি হবে, দেন হচ্ছে ট্রান্সলেশন হবে, দেন ওখান থেকে প্রোটিনস গুলা সিনথেসিস হবে। এই প্রোটিনস গুলাই হচ্ছে রেসপন্সিবল ফর দি গ্লুকোকর্টিকয়েড অ্যাকশন। খুবই সোজা, এটা একটু তোমরা একটু ছবি দেখে আর হচ্ছে একটু বুঝলেই তোমরা হচ্ছে পারবা। এখানে হচ্ছে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন এই জিনিসটা হয়, কেন কি এখানে ডিএনএ তে এরা কাজ করতেছে, রিসেপ্টর সাথে বাইন্ড করবে, ওটা চেঞ্জ হবে, যেটা স্ট্রাকচারে চেঞ্জ হবে, যেটাকে আমরা কনফরমেশনাল চেঞ্জ বলি। দেন হচ্ছে তারপরে ডিএনএ যাবে, দেন ওই হবে মেসেঞ্জার আরএনএ আর প্রোটিন সিনথেসিস হবে। হোপফুলি তোমরা একটু বুঝতে পারছো, এটা একটু তোমরা দেখে নাও, কেন কি এটা আসছে ও তো ধরা হয়নি, বাট তোমরা একটু দেখলে তোমরা এটা হচ্ছে পারবা। দেন এখন আসলে যেটা হবে ফার্মাকোলজিক্যাল অ্যাকশন কি কি গ্লুকোকর্টিকয়েডে, এটা যদি চলে আসে তো এটা তোমাদেরকে একটু যেটা আমি অলরেডি বলেওছিলাম, যেটা ইনসুলিন ইজ দি অনলি হরমোন যেটা আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলকে কমাবে, বাকি যাগুলা হরমোন আছে ওটা হচ্ছে ইনক্রিজ করবে। আর স্পেশালি যেটা কর্টিসল গ্লুকাগন এগুলা হচ্ছে ইনক্রিজ করে, যেটা ব্লাড গ্লুকোজ লেভেল। ইনসুলিন ছাড়া তো সবই ইনক্রিজই করবে। তো এখানে তোমরা এরকম ভাগ করলে যদি ফার্মাকোলজিক্যাল অ্যাকশন অফ গ্লুকোকর্টিকয়েড কি কি এরকম চলে আসে, তোমরা সাপোজ অন মেটাবলিজম, কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিন এরকম তোমরা ভাগ করে লিখলে ভালো হবে। সো গ্লুকোজ লেভেলকে ইনক্রিজ করবে, মানে এই গ্লুকোনিওজেনেসিসকে প্রমোট করবে, যেটা কার্বোহাইড্রেটে আমরা যদি কথা করি। দেন গ্লাইকোজেনোলাইসিসকে ইনক্রিজ করবে, কেন কি গ্লাইকোজেনোলাইসিস মানে গ্লাইকোজেনকে ভাঙবে, সো আলটিমেটলি গ্লুকোজ তৈরি হবে, এবং গ্লুকোনিওজেনেসিস মানে নিও মানে নতুন নতুন গ্লুকোজ তৈরি হবে, সো আলটিমেটলি গ্লুকোজকে ইনক্রিজ করবে, তাই না? সো এই জিনিসটা এখানে হবে। দেন প্রোটিনে কি করবে, যেটা হচ্ছে ব্রেকডাউন করবে, ব্রেকডাউন হইলে কি হবে, অ্যামিনো অ্যাসিডটা তৈরি হবে। আর অ্যামিনো অ্যাসিড তো আমি বলেছিলাম এটা হচ্ছে একটা যেটা প্রিকারসর আর যেটা আমরা সাবস্ট্রেট বলতে পারি গ্লুকোনিওজেনেসিসে। তো এখানে হচ্ছে আর প্রোটিন সিনথেসিস হইতে দিবে না, উল্টা করবে, তো প্রোটিলাইসিস করবে, আর হচ্ছে ডিক্রিজ প্রোটিন সিনথেসিস। লিপিডের ক্ষেত্রে ওটাই ফ্যাটি অ্যাসিড গুলা তৈরি করবে, বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড করবে। আলটিমেটলি এটা ফ্যাটি অ্যাসিড গ্লিসারলও তো গ্লুকোনিওজেনেসিসে ওখানে কাজে লাগবে। তো এইগুলা তোমরা ভাগ করে নিবা। আর হচ্ছে যেটা এরা হচ্ছে সাল্ট এন্ড ওয়াটার রিটেনশন করে আমাদের বডিতে, যেটা ওই পড়ে আছে সোডিয়ামকে রিটেনশন করে, এবং
পটাশিয়ামকে ডিক্রিজ করে। কিন্তু আমি বলেই দিছি এরা অলদো ইট ইজ লাইক কর্টিকোস্টেরয়েড, এরা কি বলবো যেটা জোনা ফ্যাসিকুলাটা থেকে গ্লুকোকর্টিকয়েডস, বাট হচ্ছে এরা এদের হচ্ছে একটু কাজ আছে মিনারেলোকর্টিকয়েড মতোই। সো এই জন্য আমরা ওখানে এক্সাম্পলে দেখো, তোমরা যদি বইগুলাতে দেখো ওখানে তোমরা কর্টিসোলও ওখানে লিখতেছো, কিন্তু এদের আছে মিনারেলোকর্টিকয়েড ফাংশনও, দো নট অ্যাজ মাচ অ্যাজ অলডোস্টেরন, বাট এদের আছে। সো এখানেও যেটা অলডোস্টেরন মতো কাজ করবে, কিন্তু এদের প্রিডোমিনেন্ট ফাংশন হচ্ছে ওটাই, যেটা কার্বোহাইড্রেটকে মেটাবলিজম করা। সো এইগুলা তোমরা দেখে নিবা, যেটা ওখানেও করবে। আর এটা হচ্ছে ইমিউনো সাপ্রেশন করবে এটা। এই জন্য আমরা যদি কোনো ডিজিজ থাকে যেখানে হচ্ছে অটোইমিউন ডিজিজ স্পেশালি, সো ওখানে আমরা এটা প্রেসক্রাইব করে থাকি। সো এই কয়েকটা তোমরা হচ্ছে লিখে নিবা। দেন আমরা যখন ইন্ডিকেশন পড়বো দেন আরো ক্লিয়ার হবে তোমাদের এখানে কি কি আরো লিখতে পারবা। আর এই ফার্মাকোলজিক্যাল অ্যাকশন লিখে তোমাদেরকে অ্যাকশন গুলা লিখতে হবে, হ্যাঁ। দেন আর যদি এখন চলে আসি ইন্ডিকেশন। ইন্ডিকেশন যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয়, তো প্রথমে তোমাদেরকে যেটা রিপ্লেসমেন্ট থেরাপি অ্যাড্রিনাল ইন্ডিকেশন আছে ওটা প্রথমে লিখতে হবে, দেন হচ্ছে বাকিটা আদার ইউজ। অ্যাড্রিনাল ইন্ডিকেশন মানে অ্যাড্রিনাল গ্ল্যান্ড রিলেটেড কোনটা ডিজিজে আমরা ইউজ করতে পারি। তো এখানে একটা অ্যাকিউট আছে এবং ক্রনিক আছে। যদি অ্যাকিউট এডিশনিয়ান যেটা ক্রাইসিস আমরা বলি, এখানে মানে হচ্ছে অ্যাডেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি, মানে হরমোন গুলা কম হয়ে যাচ্ছে, যেটা অ্যালডোস্টেরন হোক আর হচ্ছে কর্টিসল, এগুলা কম হইলে আবার বিপদ। সো এই জন্য আমরা ওখানে ইউজ করি। অর্থাৎ ক্রনিক যদি আমরা বলতে চাই অ্যাডিসনস ডিজিজ, মানে এখানেও যেটা কর্টিসল এই অ্যামাউন্টটা কম হয়ে যায়, এই জন্য আমরা আমরা হচ্ছে এইগুলা ইউজ করব। আর যেটা আদার দ্যান অ্যাড্রিনাল ইউজেস আর কি কি ইন্ডিকেশন হইতে পারে, এখানে তোমরা এরকম মনে রাখতে পারে এ থেকে মোটামুটি তোমরা যদি আমরা বলতে চাই অনেক ABCDEF করে অনেকগুলা হবে, তোমরা এরকম মনে রাখবে এ থেকে। যেমন এলার্জিক ডিজিজ গুলা কি কি আছে, যেমন এলার্জিক রাইনাইটিস, দেন হচ্ছে যেটা হে ফিভার, আর্ট্রিক্যারিয়া, দেন হচ্ছে এলার্জিক কনজাক্টিভাইটিস ওইখানে লিখতে পারবা। এইগুলা তোমরা হচ্ছে যদি ড্রাগ রিয়াকশন হয় এইগুলাতে, এইগুলা হচ্ছে ইন্ডিকেশন আমরা ইউজ করতে পারি। সো অ্যানাফাইলেকটিক শক খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা পড়ছিলাম যেটা অ্যাড্রিনার্জিক অটোনমিক সিস্টেমে, ওখানে একটা তিনটা ড্রাগের মতো একটা হাইড্রোকর্টিসনও আমরা ইউজ করেছিলাম। সো এইগুলা হবে। দেন বি থেকে ব্রোঙ্কিয়াল অ্যাজমাতে আমরা দিতে পারি, এবং যদি মনে রাখে ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড করে স্পাইনাল ইনজুরি গুলাতে আমরা দিতে পারি। এবং সি থেকে আসবে কোলাইজন ডিজিজ গুলা, রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, রিউম্যাটিক ফিভার গুলা, SLE সিস্টেমিক লুপাস এরিথ্রোম্যাটোসাস, ফুল ফর্মটা লিখবা। দেন এইটা, দেন ABC চলে গেছো। এখানে ডি ডি থেকে হচ্ছে ডার্মামনিকর বা ডার্মাটাইটিস, যেটা স্কিন রিলেটেড গুলা হবে, ইকজেমা হবে, ইউজ করতে পারি ওখানে আমরা। দেন হচ্ছে ই থেকে তেমন হ্যাঁ আই আই আসবে। আই যেটা অ্যালার্জিক কনজাক্টিভাইটিস তোমরা এখানেও লিখতে পারো, আর হচ্ছে যেটা এই অ্যালার্জিক রিয়াকশনস গুলো ওখানেও লিখতে পারো, সমস্যা নেই। আর বাকিটা এখানে হচ্ছে ইউভাইটিস হইতে পারে, দেন হচ্ছে আইরাইটিস হইতে পারে, এইগুলা ইনফ্লামেশন গুলো হইতে পারে। ইনফ্লামেশনে আমরা দিই কেন কি এটা অ্যান্টি ইনফ্লামেটরি, কিভাবে কাজ করবে আমরা একটু পরে পড়তেছি। দেন এখানে আমরা ইউজ করতে পারি। দেন এফ থেকে তেমন কিছু নাই। জি থেকে তোমরা GIT গুলা, যেমন আলসারেটিভ কোলাইটিস এবং হচ্ছে ক্রোনস ডিজিজ, এই দুইটা মনে রাখলেই চলবে। দেন এস থেকে হচ্ছে হেমাটোলজিক্যাল কতগুলা আছে না, যেমন ITP ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটিক পারপুরা। দেন হচ্ছে এম থেকে ম্যালিগনেন্সিতে আমরা ইউজ করতে পারি, এটা ম্যালিগনেন্সি আলাদাও লেখা যায়, আর তোমরা হেমাটোলজিক্যাল ওখানেও তোমরা যোগ করে দিতে পারবা, যেমন ALL অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, মাল্টিপল মাইলোমা, এগুলা হবে। দেন হচ্ছে আর রেনাল থেকে তোমার তোমরা মনে রাখতে হবে নেফ্রোটিক সিনড্রোমে আমরা ইউজ করি। দেন ও থেকে হচ্ছে অর্গান যদি ট্রান্সপ্লান্টেশন করা লাগে ওখানে ইমিউনোসাপ্রেশন করা লাগতেছে, সো ওখানে আমরা ইউজ করতে পারি। এই তোমরা এ থেকে ABCDEF করে তোমরা মনে রাখলে খুবই সোজা হয়, তোমরা হচ্ছে অ্যাটলিস্ট অনেকগুলা পয়েন্ট এখানে চলে আসবে তোমরা যদি এরকম করে তোমরা যদি মনে রাখতে পারো। তো হোপফুলি এটা তোমাদের ক্লিয়ার হয়েছে ইন্ডিকেশনস গুলা। এবং যদি সাইড এফেক্ট এবং কন্ট্রা ইন্ডিকেশন এটা একসাথে বলি, মোটামুটি একসাথে হবে। যেটা সাইড এফেক্ট যদি বলতে চাই, এরা হচ্ছে আসলে এদের ইউজও অনেকগুলা আছে কর্টিকোস্টেরয়েড, বাট এরা সাইড এফেক্টও খুবই করে। সো এটা আমাদেরকে খুবই মনিটরিং করতে হবে, এবং অনেকগুলো আমরা করবো প্রিকশনসও নিতে হবে। তো যদি সাইড এফেক্ট বলতে চাই, এরা হচ্ছে অলমোস্ট মাথা থেকে পায়ে পর্যন্ত অনেকগুলা করে। যেমন আমরা চোখেই যদি বলি ক্যাটারাক্ট করতে পারে, গ্লাউকোমা করবে, ব্রেনে হচ্ছে সাইকোসিস করতে পারে, ডিপ্রেশন করতে পারে, এন্ড হচ্ছে এটা হাইপারটেনশন করে। হাইপারটেনশন কেন করতেছে, এটা তো বলেই ছিলাম, এটা ফার্মাকোলজিক্যাল এফেক্টে সোডিয়াম রিটেনশন করে, আর হচ্ছে পটাশিয়াম এক্সক্রিশন করে, সোডিয়াম এন্ড ওয়াটার রিটেনশন করে। সো এই জন্য হচ্ছে ফ্লুইড ওভারলোড হয়ে যাবে আমাদের বডিতে, আলটিমেটলি হাইপারটেনশন করবে। এন্ড পটাশিয়াম যেটা এক্সক্রিশন করতেছে বলতেছে, সো এটা হাইপোক্যালেমিয়াও করতে পারে। দেন হচ্ছে
হাইপারটেনশন বলে দিছে, আর এটা ইমিউনোসাপ্রেশন করতেছে, তাই না? এই জন্য হচ্ছে এটা ইনক্রিজ সাসেপ্টিবিলিটি টু ইনফেকশন থাকবে। ইমিউনিটি তো কাজ কি আমাদের বডির উপরে, মাইক্রোবায়োলজিতে পড়ছো না তোমরা? যদি ফরেন বডি আসলে আর হচ্ছে কোনো ব্যাকটেরিয়া ভাইরাস এরকম আছে আমাদের বডি, ওটা হচ্ছে ওটাকে ফাইট করবে, তাই না? যদি ওর ইমিউনিটি সাপ্রেশন থাকে তাহলে তো ফাইট করতে পারবে না, এই জন্য ইনফেকশন গুলা হইতে পারে। টিউবারকুলোসিস এই জন্য এখানে সাইড এফেক্ট হিসাবে তোমরা ওখানে দেখে থাকো। আর হচ্ছে ডায়াবেটিস মেলাইটাসও করে, এখানে কি গ্লুকোজ ইনক্রিজ করতেছে না, আমরা পড়ে আসছি ফার্মাকোলজিক্যাল এফেক্টে। তো এইগুলা অনেকগুলা হবে, মোটা অস্টিওপোরোসিস করে, কেন কি এরা হচ্ছে টাকে যেটা বোন মিনারেল ডেন্সিটিটাকে মেনটেন করে, আর এটা না হইলে আবার কি করবে, এটা সাপ্রেস করে দিবে। দেন হচ্ছে এই জন্য এদের হচ্ছে অস্টিওপোরোসিস করে এরা। সো এই জন্য কয়েকটা এটা বলে ফেলাম। আর যদি এইগুলাই তোমরা লিখবা হচ্ছে কন্ট্রা ইন্ডিকেশন হিসাবে, এই যতটুকু আমি বলছি এই সবগুলো আসবে হচ্ছে রিলেটিভ কন্ট্রা ইন্ডিকেশন। অ্যাবসলিউটলি তোমরা একটাই লিখবা, যেটা তোমরা সাইড এফেক্টিভ বলতে পারো, আইট্রোজেনিক কুসিং সিনড্রোম। এটা মানে কি, সি থেকে মনে রাখা, কুসিং সিনড্রোম নামতেই বলা আছে, সি মানে হচ্ছে কর্টিসল গুলা এখানে বেড়ে গেছে। আইট্রোজেনিক মানে কি, এটা হচ্ছে ট্রিটমেন্ট জন্য হয়েছে, হয়তো আমরা ভালোভাবে মনিটরিং করতে পারি নাই, আর হচ্ছে ডাক্তার গুলা বেশি করে দিয়ে দিছে, ওর হচ্ছে ভালো হিস্ট্রি দিতে পারে নাই পেশেন্টরা। আইট্রোজেনিক মানে হচ্ছে ডিউ টু ট্রিটমেন্টে একটু কিছু এটা ল্যাকিং হয়েছে, এই জন্য ওর হচ্ছে কুসিং সিনড্রোম হয়ে গেছে। তো অ্যাবসলিউটলি একটাই লিখবা, বাকি যতগুলা আমি বলছি ডায়াবেটিস মেলাইটাস এবং পেপটিক আলসার ডিজিজও আসবে এখানে, ব্লিডিং পেপটিক আলসার ডিজিজ। সো যতগুলা বলছি সবগুলা হচ্ছে রিলেটিভ। আর অ্যাবসলিউট এবং রিলেটিভ মানে বুঝো, অ্যাবসলিউট মানে হচ্ছে দিয়াই যাবে না, কোনো হিসাবে দেওয়া যাবে না। আর রিলেটিভ কন্ট্রা ইন্ডিকেশন মানে হচ্ছে রিলেটিভ মানে তোমরা দিতে পারো, কিন্তু সাপোজ ওর হচ্ছে ডায়াবেটিস মেলাইটিস আছে, তুমি কিন্তু ট্রিটমেন্ট ডায়াবেটিসের ট্রিটমেন্ট করার পরে আর হচ্ছে ওর সাথে যদি অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ দাও তাহলে দিতে পারো কর্টিকোস্টেরয়েড, এরকম মানে রিলেটিভ মানে হচ্ছে তোমরা দিতে পারো, এরকম নাকি দেয়াই যাবে না, দিতে পারো কিন্তু একটু মনিটরিং করতে হবে, আর যেটা আন্ডারলাইন কজ জন্য আমরা দিতে পারতেছি না ওদেরকে ট্রিটমেন্ট করতে হবে, তারপরে আমরা দিতে পারি। এটাই কি, এই জন্য এইগুলাকে আমরা রিলেটিভ আন্ডারে আমরা রাখতেছি। তো এইগুলা হবে। দেন এটা তো বলে ফেলাম। দেন যেটা অ্যান্টি ইনফ্লামেটরি তোমাদের মনে হয় খুবই ফ্রিকোয়েন্টলি এটা ধরা হয়, এখান থেকে ওটাই খুবই ইম্পর্টেন্ট এটা একটা কোয়েশ্চেন, যেটা গ্লুকোকর্টিকয়েড কিভাবে এটা অ্যান্টি ইনফ্লামেটরি কাজ করে। তো তোমাদের বইয়ে অনেক গুলাই একটু জ্ঞান করে দেওয়া আছে, তো আমি কয়েকটা যেটা পয়েন্ট গুলা বলবো, তোমরা হচ্ছে ওটুকুই যদি একটু বুঝো আর একটু মনে রাখতে পারো, ওখান থেকেই হয়ে যাবে। এটা কি করে হচ্ছে, যেটা এটা প্রথমে তোমাদেরকে যেটা মনে রাখতে হবে, যেটা ফসফোলাইপেজ A2 কে ইনহিবিট করবে, এটা একটা এনজাইম, যেটা ফসফোলিপিড আমি তো বলছিলাম, যেটা সেল মেমব্রেন হচ্ছে একটা বাইলিপিড মেমব্রেন, দেন হচ্ছে এটা ফসফোলিপিড থেকে তৈরি হয়, ওটাকে ভেঙে, যেটা ফসফোলাইপেজ মানে এনজাইম বুঝাই যাচ্ছে, তো ওটাকে ভেঙে এখান থেকে হচ্ছে এটা প্রোস্টাগ্ল্যান্ডিন, লিউকোট্রাইনস এগুলা রিলিজ করে। আর এরা আসলে ইনফ্লামেটরি মিডিয়েটরস মানে ইনফ্লামেশন করবে, যেটা ডব্লিউবিসি, নিউট্রোফিলস, ইউশিনোফিল এগুলাকে হচ্ছে এরা এক্সাইট করবে। সো এরা হচ্ছে ফার্স্ট পয়েন্ট তোমরা লিখতে পারো, এটা ইনহিবিটস দি ফসফোলাইপেজ A2। এন্ড সেকেন্ড পয়েন্ট লিখতে পারো, thus there will be decrease in the synthesis of prostaglandin, leukotrienes, and there will be decrease in the inflammatory cascades or inflammatory reactions। হচ্ছে এরা হচ্ছে যেটা ডিক্রিজ দি অ্যাক্টিভিটি অফ ম্যাক্রোফেজেস, এবং হচ্ছে প্লেটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টরও ডিক্রিজ করবে। সো আলটিমেটলি ইনফ্লামেশন ইজ রিডিউসড। এই 3-4টা লিখে নিবা। দেন যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের এখানে মনে রাখতে হবে, এরা ডব্লিউবিসি তে যতগুলো আছে না, লিম্ফোসাইটস এবং হচ্ছে মোনোসাইটস এবং হচ্ছে যেটা ইওসিনোফিল, এই সবগুলা হচ্ছে যেটা সার্কুলেটিং মানে হচ্ছে আমাদের ব্লাডে যতটুকু আছে ওদেরকে ডিক্রিজ করে দিবে। সো আলটিমেটলি হচ্ছে ইনফ্লামেশন সাইটে চলে যাইতে পারবে না। এটাও একটা পয়েন্ট লিখে দিবা। বাট এটা মাথায় খেয়াল রাখবা যে এটা নিউট্রোফিলকে বাট হচ্ছে এটা ইনক্রিজ করবে, এর ছাড়া হচ্ছে বাকি সবগুলাকে এটা ডিক্রিজ করবে। এন্ড হচ্ছে এটা হচ্ছে যেটা হিস্টামিনকে রিলিজ হইতে দিবে না, হিস্টামিনও তো একটা ইনফ্লামেশন করবে, যেটা হাইপার সেন্সিটিভিটি তোমরা পড়ে আসো, এটা ভ্যাসোডাইলেটেশন করবে। সো এটা হচ্ছে যেটা ডিগ্রাইনেশন অফ মাসেল হইতে দিবে না, আর ওখান থেকে হিস্টামিন রিলিজ হবে না। এটাই প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হইতে দিবে না, এবং হিস্টামিনও তৈরি হইতে দিবে না, এবং ম্যাক্রোফেজ যেটা প্ল্যাটেড অ্যাক্টিভেটিং ফ্যাক্টর এগুলাকেও কাজ করতে দিবে না। সো আলটিমেটলি আমাদের বডিতে ইনফ্লামেশনকে কমাই দিবে। এই কয়েকটা পয়েন্ট তোমরা যদি সামারাইজ করে লিখে থাকো তাহলে তোমাদের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। এর থেকে বেশি তো ধরবেও না। আর যেটা তোমরা যদি মনে রাখতে পারো ওইগুলাও লিখে মনে রাখো, যে ইওসিন ছাড়া, সরি নিউট্রোফিল ছাড়া বাকি ইওসিনোফিল আর হচ্ছে লিম্ফোসাইটস, ম্যাক্রোফেজেস এই সবগুলাকে কি করবে, ডিক্রিজ করবে আমাদের যেটা সার্কুলেশনে। সো আলটিমেটলি ইনফ্লামেশন হইতে পারবে না। এটাই তোমরা হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু ভালোভাবে পড়ো। এই চ্যাপ্টার থেকে এটাই খুবই ধরা হয়, এবং এটা ভাইভাতেও ধরতে পারে কিভাবে অ্যান্টি ইনফ্লামেটরি করতেছে। সো এগুলা দেন হচ্ছে এখান থেকে হ্যাঁ, আর একটা কথা যে
যেটা ইন্ডিকেশনসে আর হচ্ছে ফার্মাকোলজিক্যাল এফেক্টে ওটা পারমিসিভ অ্যাকশন একটা ওয়ার্ড আছে যেটা তোমাদের ওটা আলাদাও ধরা হয়েছে কি পারমিসিভ অ্যাকশন অফ গ্লুকোকর্টিকয়েড মানে কি জিনিস এবং এটা মানে এক্সাম্পল গুলা। সো পারমিসিভ মানে হচ্ছে পারমিশন দেওয়া মতো। সো কোনো অনেকগুলা হরমোন আছে যেটা হচ্ছে ওদের ফাংশন করার জন্য আমাদের বডিতে গ্লুকোকর্টিকয়েড লাগবে। গ্লুকোকর্টিকয়েড না হলে ওরা নিজেও যেটা ফাংশন গুলা করতে পারে না। সো the action of different hormones is performed or executed only in the presence of glucocorticoid. This is known as permissive action of glucocorticoid. So এখানে তোমরা হচ্ছে কিছুটা এক্সাম্পল লিখে দিবা, যেমন ক্যালোরিজেনিক এফেক্ট অফ গ্লুকাগন মানে কি হচ্ছে গ্লুকাগনের কাজ তো ব্লাড গ্লুকোজকে ইনক্রিজ করা, তাই না? সো কিন্তু এটা এদের কাজ করার জন্য হচ্ছে এদেরকে হচ্ছে গ্লুকাগন লাগতেছে, সরি গ্লুকোকর্টিকয়েড লাগতেছে, ওর ছাড়াও এরা হচ্ছে কাজ করতে পারতেছে না। সিমিলারলি যেটা গ্রোথ হরমোন এবং ACTH অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন এদেরও কাজ করার জন্য এরা হচ্ছে দিস ইজ নেসেসারি, দ্যাট ইজ গ্লুকোকর্টিকয়েড। এবং যেটা আমরা পড়ে আছি যেটা বিটা 2 যে থাকে না ব্রঙ্কিয়াল যেটা মাসলসে ওরা হচ্ছে ডাইলেটেশন করে, ব্রঙ্কো ডাইলেটেশন। সো এখানে হচ্ছে এরাও কাজ করার জন্য হচ্ছে এটা লাগতেছে গ্লুকোকর্টিকয়েড। এই দুই তিনটা এক্সাম্পল লিখে নিবা আর হচ্ছে ডেফিনিশন লিখে দিবা আর পারমিসিভ অ্যাকশন আসলে এতটুকু লিখে নিলে তোমাদের হয়ে যাবে। দেন কন্ট্রা ইন্ডিকেশনও বলছি। দেন হ্যাঁ তোমাদের যেটা প্রিকশন কি কি লাগতে পারে, কোন নতুন পেশেন্টকে তুমি হচ্ছে গ্লুকোকর্টিকয়েড প্রিসক্রাইব করতেছো, তোমাদেরকে কি কি প্রিকশন লাগতে পারে আর হচ্ছে যেটা গাইডলাইন্স আর হচ্ছে যেটা কি প্রিন্সিপাল কি তুমি কিভাবে দিবা, এমনি দিয়ে দিবা কি গ্লুকোকর্টিকয়েড। সো এটাই তোমাদেরকে একটু কিছুটা পয়েন্ট হিসাবে তোমাদেরকে মনে রাখতে হবে। প্রথমে তো আমাদেরকে ওই প্রপার হিস্ট্রি নিতেই হবে, ওরা আমরা কেন দিতে চাচ্ছি, ওর কি সমস্যা, মানে ওর হচ্ছে যেটা প্রপার ইন্ডিকেশন আছে কি না, মানে হচ্ছে যেটা যেখানে দেওয়ার দরকার ওরকমই আমরা দিচ্ছি, না হলে এমনি আমরা ইরেশনাল ইউজ করতেছি কি না। তো আমাদেরকে প্রপার হিস্ট্রি নিতে হবে। দেন যে we need to be sure about the proper indication and rational use of the drug, যেটা আমরা জেনারেল ফার্মাকোলজিতে পড়ে আছি, এখানে রেশনাল ইউজ হইতে হবে। মানে আমরা এমনি জ্বর হইলে কি তুমি দিয়ে দিবা গ্লুকোকর্টিকয়েড, এটা তো ইরেশনাল ইউজ হয়ে গেছে, তাই না? যদি ওর কোনো একটা ইন্ডিকেশন থাকে, যদি সাপোজ ওর টিভি হয়েছে, টিভি জন্য জ্বর হচ্ছে, তাহলে আমরা দিব, না হলে তো এমনি তো দিব না, এরকম একটা। সো ও টাইম আমরা দিব। দেন প্রপার হিস্ট্রি, দেন হচ্ছে যেটা রেশনাল ইউজ করতে হবে, প্রপার ইন্ডিকেশন থাকতে হবে এবং প্রপার ডোজ দিতে হবে। যদি ওর ছোট অ্যামাউন্টই লাগতেছে, কম লেস অ্যামাউন্ট লাগতেছে, তো আমরা লেস অ্যামাউন্টই দিব, আমরা বেশি দিব না। বেশি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তার এই জন্য আমরা বেশি দিচ্ছি, এরকম হবে না। যতটুকু দরকার অতটুকুই আমরা ডোজ দিব। এবং ডিউরেশনও আর কর্টিকয়েডের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। এটা আমরা হচ্ছে মাঝে দিব আবার মাঝে দিব না, এরকম না, এটা খুবই ডিউরেশনটা স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। আর এবং হচ্ছে ট্যাপারিং ডোজে আমরা উইথড্র করতে হবে, এটা দুইটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, যেটা ডোজ ডিউরেশন এবং উইথড্র অফ ড্রাগ। আমরা কর্টিকোস্টেরয়েড এমনি সাপোজ আমরা 1 মাস চলাইছি কর্টিকোস্টেরয়েড, এখন আমি ছেড়ে দিব, এরকম হবে না। তোমাদের 1 মাস খাইছো, তারপরে আবার সাপোজ 5-10 ডেজ তোমাদেরকে একটু একটু ডোজ, সাপোজ তোমরা হচ্ছে 10 mg খাচ্ছিল, এখন 5 mg 2 mg করে এরকম তোমাদেরকে ডোজ রিডাকশন করে তারপরে ছেড়ে দিতে হবে এই ড্রাগ গুলা। তো এটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আরেকটা কথা আছে তোমাদের যে স্টেরয়েড কার্ড মেনটেন করতে হবে। এটা মানে কি? এটা মানে আসলে আমাদের দেশে এগুলা ইউজুয়ালি আমরা প্র্যাকটিক্যালি ইউজ করি না, কিন্তু বিদেশে কি হয়, ওরা হচ্ছে ওরা তো একা একাই যদি ট্রাভেল করে থাকে আর হচ্ছে এরকম, ওরা আসলে মানে ফ্যামিলি লাইফ করতে তো না না, তো ওরা হচ্ছে পকেটে আর হচ্ছে ওদের ব্যাগে, স্কুল ব্যাগে এইগুলা কার্ড থাকে। আর যদি যাদের এই কর্টিকোস্টেরয়েড থাকে ওনাদের যেটা এডিশন ইন ক্রাইসিস আমরা বলছি একটা ইন্ডিকেশন, তো এরকম হইতে পারে সাপোজ খাইতে ভুলে গেছে এরকম, তো খুবই প্রচুর কম হয়ে গেছে ওদের কর্টিসল লেভেল, তো ওরা পুরো ফেন্ট হইতে পারে আর খুবই একটা ক্ষতিকর অবস্থা হইতে পারে। তো আমরা যদি এমনি তো আমরা বুঝবো না কি হচ্ছে ওদের, তাই না? তো যদি ওই কার্ড আমরা চেক করবো, আমরা ওখানে বুঝতে পারবো আচ্ছা এটা হচ্ছে এরকম একটা পেশেন্ট, তো এদেরকে তাড়াতাড়ি এটা কর্টিকোস্টেরয়েড দিতে হবে। এই জন্য আমরা হচ্ছে ওখানে স্টেরয়েড কার্ড আমরা মেনটেন করি। আমাদেরও এখন হচ্ছে এগুলা হচ্ছে যদি হঠাৎ করে কেউ পড়ে যায় এরকম, তো আমরা বুঝতে পারবো কি আচ্ছা এরা হচ্ছে এই প্যাথোলজিক্যাল কন্ডিশনটা আছে, এই জন্য ওকে হচ্ছে কর্টিকোস্টেরয়েডটা তাড়াতাড়ি দিতে হবে। এটাই হচ্ছে আসলে স্টেরয়েড কার্ড গুলো আমাদেরকে মেনটেন করতে হবে। এই কয়েকটা জিনিস তোমরা এখানে লিখতেই হবে যদি প্রিকশন বলে থাকো। আর যদি কি কি অ্যাসেস করতে হবে এটা দেওয়ার আগে যদি এরকম বলে থাকে, তাহলে যদি রিলেটিভ কোনো কন্ট্রাইন্ডিকেশন আছে কিনা তোমরা এগুলাও ওখানে লিখতে পারো। যদি ডায়াবেটিস, মেলাইটিস, হাইপারটেনশন, সাইকোসিস, অলরেডি ডিপ্রেসিভ পেশেন্ট আছে কিনা, সো এগুলো আমরা ইভ্যালুয়েট করে আমরা দিতে পারি। সো এগুলা তোমরা লিখে নিবা। দেন হ্যাঁ গ্লুকোকর্টিকয়েড থেকে এইটুকু, কিছু বাদ গেছে কি মারিয়া? নো, সব ক্লিয়ার হয়ে গেছে।
আচ্ছা, তাহলে হ্যাঁ, আমরা পরে যদি কোনো বাদ পড়ে যায় কোয়েশ্চেন্স গুলা তো লাস্টে ডিসকাস করবোই, তো সাথে থাকবা। সো আমরা এখন চলে আসি যেটা নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে, যেটা ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন গুলা থেকে এখানে যেটা ওসিপি গুলা এগুলা বুঝতে ধরা হয়। ওর আগে যেটা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, এটাই তোমাদের মনে হয় শর্ট নোট হিসাবেও চলে আসে। সো এটা মানে কি, এখানে নামতেই বলা আছে হরমোন রিপ্লেসমেন্ট, মানে হচ্ছে হরমোনকে আমরা রিপ্লেস করতেছি, আর এটা থেরাপি মানে একটা ট্রিটমেন্ট মতো। এটা আমরা কি করতেছি, তাই ইউজ অফ হচ্ছে যেটা এস্ট্রোজেন অ্যাজ আ ফর দি থেরাপিউটিক পারপোজ, যেটা যদি মেনোপজ হওয়ার পরে after the decrease of the ovarian hormones after menopause, either physiological or induced। এটা মানে কি, যেটা মেনোপজ মানে তো আমাদের যেটা নর্মাল মেনস্ট্রুয়েশন থাকে ওটা বন্ধ হয়ে গেছে, এটা তো ন্যাচারালি একটা এজ চলে আসছে, এরকম হয় যেটা 45 to 50 ইয়ার্স আমরা ন্যাচারাল যেটা বলি ফিজিওলজিক্যাল। তো এটা ফিজিওলজিক্যাল হইলে আমরা ফিজিওলজিক্যাল মেনোপজ বলবো। আর ইনডিউসড মানে কি বলতে চাচ্ছি, ওরে কোনো সার্জারি, ফর এক্সাম্পল যেটা টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি উইথ বাইলেটারাল সালফিঙ্গো ওফারেক্টমি। কিন্তু কিছু মনে রাখার দরকার নেই, এটা তোমরা পরবর্তী গাইনোকোলজিতে পড়বা। এটা মানে হচ্ছে আমরা সবকিছু বের করে দিচ্ছি, তাই ইউটেরাস ওভারি সবকিছুকে আমরা হচ্ছে সার্জারি করতে, ওটা কিনো সাপোজ কার্সিনোমা হয়েছে আর কিছু একটা কন্ডিশন হয়েছে, এই জন্য আমাদেরকে পুরোটাকে যেটা বের করা হয়েছে। সো আলটিমেটলি তো ওভারি তো থাকবে না, তো ওভারি না থাকলে এস্ট্রোজেন প্রোজেস্টেরন ওখান থেকে রিলিজ হবে না। সো এটাকে এটা মেনোপজ মতোই আমরা করে দিছি, তো ওটা হচ্ছে সার্জিক্যাল মেনোপজ আর ইনডিউসড মেনোপজ, মানে আমরা নিজেই করে দিছি, ওটা ফিজিওলজিক্যাল না। সো এই দুটা ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। এই জন্য তোমাদের ডেফিনেশনে ওটা লিখতেই হবে, যেটা আইদার ইটস ফিজিওলজিক্যাল আর ইনডিউসড, মানে ওটাই বলতে চাচ্ছে। তো এটা ইন্ডিকেশন কি, আমরা কেন দিচ্ছি, কেন কি আমাদের অবভিয়াসলি যেটা হরমোনস গুলো থাকে ওদের অনেক কাজ আছে আমাদের যেটা বডিতে, কিন্তু যখন মেনোপজ হয়ে যায় ওদের হচ্ছে ফাংশন গুলা কম হয়ে যায়, তো থাকতেছে না এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। আর এস্ট্রোজেন একটু হইলে রিলিজ হয়ে যেটা পেরিফেরিতে, যেটা সাবকিউটেনিয়াস টিস্যু গুলো আছে ফ্যাট থেকে, বাট নট অ্যাজ মাচ পোটেন্ট অ্যাজ হচ্ছে যেটা ওভারি থেকে রিলিজ হয়। ওভারি থেকে রিলিজ হয় ইস্ট্রাডায়াল, ওটা পেরিফেরি থেকে ইস্ট্রন রিলিজ হয়। তো আসলে মেনটেন করতে পারে না, এই জন্য আমরা হচ্ছে দিয়া লাগতেছে। অনেক ক্ষেত্রে না দেওয়া লাগতে পারে, এরা হচ্ছে এমনি একটা ন্যাচুরাল ফেনোমেনন, এমনিও অত সাইড এফেক্ট করে না। বাট যদি ইন্ডিকেশন সাপোজ হচ্ছে ওর বেশি হট ফ্লসেস গুলা হচ্ছে, হট ফ্লসেস মানে কি একটু ঘামতেছে, অনেক প্রচুর ঘামতেছে, এটা কেন হচ্ছে, মানে এটা হচ্ছে এস্ট্রোজেন না থাকার জন্য ওর হচ্ছে যেটা ইপিনেফ্রিন নর এপিনেফ্রিনটা বেড়ে যাচ্ছে। সো এরা কি করবে, ভ্যাসোডাইলিটেশন করবে, এই জন্য হচ্ছে পুরা লাল লাল হয়ে যাবে, সোয়েটিং গুলা এগুলা করবে। সো এই জন্য আমরা হচ্ছে যদি হট ফ্লসেস থাকে আর ডিপ্রেশন থাকে আর যদি ভ্যাজানাল ড্রাইনেস থাকে, সো এইগুলাতে আমরা ইন্ডিকেশন হিসাবে আমরা ইউজ করতে পারি, এটা যদি অ্যাকিউট ইন্ডিকেশন। আর যদি ক্রনিক, যদি ওর অস্টিওপোরোটিক চেঞ্জেস গুলো আছে, কেন কি এস্ট্রোজেন খুবই একটা ইম্পর্টেন্ট হরমোন, যেটা হচ্ছে যেটা অস্টিওস্ক্লেরোটিক অ্যাকশন গুলাকে হইতে দিবে না, মানে বোনকে খিয়াবে না, ও হচ্ছে বোনটাকে যেটা স্ট্রাকচারটাকে ডেন্সিটিটাকে মেনটেন করবে। তো ওটা আলটিমেটলি মেনটেন না হওয়ার জন্য খুবই দেখবা আহ, আমার আম্মু না হলে চাচিদের ওনাদের হচ্ছে বোন ফ্র্যাকচার হওয়ার এজ খুবই মানে একটা পসিবিলিটি আছে, এই জন্য আমরা যদি সাপ্লিমেন্টটা দিই থাকে তাহলে ওনাদের হয়তো এই ইনসিডেন্টটা কমে যাবে। সো আমরা লং টার্ম হিসাবে আমরা ওই দুইটা, যদি অস্টিওপোরোটিক চেঞ্জেস গুলা থাকে আর হচ্ছে করোনারি হার্ট ডিজিজ গুলা, এস্ট্রোজেনে একটু ভালো রোল আছে হার্টের উপরে, সো আমরা ওটা ও ক্ষেত্রে আমরা দিতে পারি। কিন্তু এইগুলা তো ইন্ডিকেশন, তোমরা প্রথমে একটু ডেফিনিশন লিখবা, দেন হচ্ছে ইন্ডিকেশন গুলা। দেন এদের কিন্তু কিছুটা সাইড এফেক্টও আছে এবং কন্ট্রা ইন্ডিকেশনও আছে। সাইড এফেক্ট কন্ট্রা ইন্ডিকেশন সাথেই বলি, মোটামুটি একই পয়েন্ট গুলা হবে। সাইড এফেক্ট মানে এরা আবার হচ্ছে যেটা ইস্ট্রোজেন বেশি দিলে এটা হচ্ছে ইন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া করতে পারে, এই জন্য হচ্ছে কার্সিনোমা অফ ইন্ডোমেট্রিয়াম যেটা ইউটেরাসে খুবই চান্স আছে। সো এদের সাইড এফেক্ট হিসাবেও আমরা এটাই বলতে পারি। এবং হচ্ছে যদি কন্ট্রা ইন্ডিকেশন তোমরা বলতে চাও, ওখানে অ্যাবসোলুট এবং রিলেটিভ করে, অ্যাবসলিউটলি এটাই হবে, যেটা কার্সিনোমা অফ ইন্ডোমেট্রিয়াম আর হচ্ছে ইন্ডোমেট্রিয়াল কার্সিনোমা আর কার্সিনোমা অফ ইউটেরাস, যা কিছু বলতে পারো, এখানে আমরা দিব না। এবং এস্ট্রোজেনই হচ্ছে যেটা ক্লটিং ফ্যাক্টর গুলো আমরা পড়েছিলাম না 2719, এগুলাকে হচ্ছে ইনক্রিজ করে দিবে। এবং যেটা অ্যান্টিথ্রোমিন 3 যেটা ন্যাচুরাল অ্যান্টিকোয়াগুলেন্ট ছিল আমাদের বডিতে, ওদেরকে ইনহিবিট করে দিবে। এই জন্য আলটিমেটলি মানে এটা হচ্ছে হাইপার কোয়াগুলেটিভিটি করবে। এই জন্য এরা হচ্ছে ভেনাস, এই জন্য দেখবা প্রত্যেকই যেটা সাইড এফেক্ট তোমরা পড়ে থাকো, ওখানে ভেনাস থ্রোম্বো এম্বোলিজম একটা আছে, ওটা এই জন্য করতেছি কেন কি ওরা হচ্ছে ক্লটিং ফ্যাক্টর গুলাকে ইনক্রিজ করতেছে। সো এটা হচ্ছে ভেনাস থ্রোম্বো এম্বোলিজম করবে। সো এটাও সাইড এফেক্ট। এবং যদি হিস্ট্রি অফ ভেনাস থ্রোম্বো এম্বোলিজম থাকে, সো আমরা ওখানেও আমরা দিব না, ওটা কন্ট্রা ইন্ডিকেশনে চলে আসবে। আর বাকিটা হচ্ছে ওই নজিয়া গুলা এবং
ম্যাস্টাজিয়া এবং হচ্ছে একটু হাইপার পিগমেন্টেশন এগুলা করতে পারে, ওটা হচ্ছে আদার্স। সিভিয়ারে তোমরা এই কয়েকটা লিখে দিবা, দেন হচ্ছে আদার্স করে আর হচ্ছে মাইল্ড এন্ড মডারেট করে বাকিটা লিখে দিবা মেনটা। আর কন্ট্রা ইন্ডিকেশনে অ্যাবসলিউট কন্ট্রা ইন্ডিকেশনে এটাই হবে, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা এবং হচ্ছে হিস্ট্রি অফ ভেনাস থ্রম্বোএমবোলিজম। দেন তারপরে যেটা রিলেটিভ কন্ট্রা ইন্ডিকেশন, যদি স্মোকার থাকে আর লিভার ডিজিজেস থাকে এক্ষেত্রে আমরা দিতে পারবো না, এই কন্ট্রা ইন্ডিকেশনই হবে। এবং যেটা এইচআরটি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, এটা হচ্ছে তোমরা যদি পারো রুটস গুলাও লিখে দিতে পারো। এটা হচ্ছে ওরালি আমরা বেসিক্যালি ইউজ করি, কিন্তু এটা হচ্ছে ট্রান্সডার্মাল প্যাচ হিসাবেও আমরা ইউজ করতে পারি এবং হচ্ছে ভ্যাজিনাল রুটেও আমরা দিতে পারি। এই রুট গুলা লিখে দিবা, ডেফিনেশন লিখবা, ইন্ডিকেশনস এন্ড সাইড এফেক্ট এবং কন্ট্রাইন্ডিকেশন, শর্ট নোট আসলে এরকম সাজাবা ভালো হবে এগুলা। দেন এখনই হচ্ছে যেটা এখান থেকে আসবে, যেটা হরমোনাল কন্ট্রাসেপটিভ গুলা কি কি আছে, এই নামগুলো তোমাদের ভাইভাতেও ধরবে এবং রিটার্নেও চলে আসতে পারে। সো এগুলা তোমরা এইরকম করে সাজাইতে পারবা, যেমন রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন হিসাবে যেটা প্যারেন্টালি আমরা কি কি কতগুলা দিচ্ছি এবং যেটা ওরালি আমরা কতগুলা দিচ্ছি। তো যদি হরমোনাল কন্ট্রাসেপটিভ হিসাবে চলে আসে তাহলে তো পুরাটাই লিখতে হবে, আর যদি শুধু ওরাল কন্ট্রাসেপটিভ কি কি আছে আমরা কোনটা কোনটা দিচ্ছি তাহলে শুধু ওইটুকু লিখতে হবে। আর আমি অ্যাজ এ হোল যেটা হরমোনাল এই কথা বলি, তাহলে এখানে প্রথমে যেটা ওরাল কন্ট্রাসেপটিভে কয়েকটা ভাগ আছে, যেটা কম্বাইন ওরাল কন্ট্রাসেপটিভ পিল, ওসিপি, যেটা খুবই কমন। নামতেই বলা আছে কম্বাইন, মানে হচ্ছে আমরা হচ্ছে দুইটাকে কম্বাইন করতেছি, এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন দুইটাকে আমরা কম্বাইন করতেছি। এখানে কিছুটা এস্ট্রোজেনের, যেটা সিনথেটিক এস্ট্রোজেনের নামগুলা এক্সট্রা, যেটা হচ্ছে ইথিনাইল ইস্ট্রাডায়ল, এটাই খুবই কমন ইউজ হয়। সো এটার নাম লিখে দিবা। এবং যেটা প্রোজেস্টেরনের, যেটা লিভোনর্গেস্ট্রল, নর্গেস্ট্রল একই জিনিস, যেটা নর্গেস্ট্রল এরকম আছে, আর এইগুলা হবে প্রোজেস্টেরন, এটা নাম লিখে দিবা। দেন আরেকটা আছে যেটা প্রজেস্টেরন অনলি পিল, পিওপি আর মিনি পিল আমরা বলি। সো এখানে আমরা শুধু প্রজেস্টেরনকে ইউজ করতেছি, এখানে ওই নর্গেস্ট্রল এবং নর্গেস্ট্রল গুলা হবে। দেন আরেকটা আছে যেটা পোস্ট কোইটাল পিল আর এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ আর এমার্জেন্সি পিল, এটা হচ্ছে কোইটাস করার পরে যদি এমার্জেন্সি হিসাবে আমরা নিতে চাই এটা এগুলা হবে। এখানে তোমরা আহ লিখতে চাও তাহলে এখানে দুই তিনটা এক্সাম্পল লিখে দিবা, যেটা হচ্ছে আমরা হাই ডোজ লিভোনর্গেস্ট্রল এটাকেও আমরা ইউজ করতে পারি, অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা ইউজ করবো, আর হচ্ছে উইদিন 72 আওয়ার্স আমরা ইউজ করতে পারি। দেন আরেকটা হবে যেটা এর সাথে আমরা এস্ট্রোজেনকেও অ্যাড করে দিব, যেটা লিভোনর্গেস্ট্রল এবং হচ্ছে যেটা আমরা আগে এক্সাম্পল পড়ছি, আলাদাভাবে কোনো এক্সাম্পল পড়া লাগবে না, তোমরা এই দুটাই মনে রাখলেই হবে। একটা হচ্ছে হাই ডোজ লিভোনর্গেস্ট্রল একাও দিতে পারি, আদারওয়াইজ 2 নম্বরই হবে যেটা হাই ডোজ, এটা লেভোনর্গেস্ট্রল প্লাস আমরা ইথিনাইল ইস্ট্রাডায়ল এটাকে কম্বাইন করে আমরা দিতে পারি। দুইটাই হচ্ছে উইদিন 72 আওয়ার্স ইউজ করলে খুবই এফেক্টিভ হয়। এইগুলা এই চলে আসবে তোমাদের ওরাল কন্ট্রাসেপটিভ পিলসে। এখন প্যারেন্টালি আমরা কোনটা ইউজ করতে পারি, এটা তোমরা কমিউনিটি মেডিসিনতে পড়ে আসো, ওখানেও অসপিতে আসবে, দেন এটাও এখানে দিতে পারে, যেটা যেটা ডিএমপি এ তোমাদের ছিল, ডিপোট মেড্রক্সি প্রজেস্টেরন এসিটেট। সো এটা মেড্রক্সি প্রজেস্টেরন মানে এখানে প্রজেস্টেরন থাকতেছে, এটা কতটুকু এটাও মনে রাখতে হবে, যেটা আমরা 3 মান্থ এভরি 3 মান্থসে দিব 150 মিলিগ্রাম করে। এটা একটা মনে রাখো, যদি পারো তাহলে আরেকটা নামও মনে রাখা যায়, যেটা নরএথিন্ড্রো ইম্যানথেট, যেটা আইএম, আমরা এটা দুইটাই আইএম হবে, এটা হচ্ছে 200 মিলিগ্রাম এভরি 2 মান্থস আমরা দিতে পারি। এবং এটা প্যারেন্টালি তোমরা নর প্লান্ট গুলা ও দিতে পারি আমরা, হচ্ছে এটা প্যারেন্টালি হিসাবে আছে। আর কিছুটা ডিভাইস আছে যেটা ইন্ট্রাইউটেরাইন ডিভাইস গুলা, কপার টি গুলা আমরা ইউজ করতে পারি। এবং হচ্ছে যেটা ট্রান্সডার্মাল প্যাচ আমি বলছিলাম না, এইচআরটি যেটা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, এটা হচ্ছে আমরা ডার্মাল প্যাচ হিসাবেও দিতে পারি, ডিরেক্টলি স্কিনে ও হচ্ছে স্কিনে, আন্ডার স্কিনে আমরা হচ্ছে দিতে পারি। এইগুলা তোমরা হচ্ছে সাজাই নিবা। দেন এখান থেকে মেকানিজম অফ ওরাল কন্ট্রাসেপটিভ, এটাও তোমাদেরকে একটু বুঝতে হবে, এটা খুবই ধরা হয়, এটা ভাইভাতেও জিজ্ঞেস করা হয়, এটা কি মেকানিজম অফ ওরাল কন্ট্রাসেপটিভ পিল আমরা দিচ্ছি, এটা কিভাবে কন্ট্রাসেপশন তাকে করে। কন্ট্রাসেপশন মানে কি, কনসেপশন আর কনসিভ মানে হচ্ছে টু গেট প্রেগনেন্ট, এটা তাই না, কনসিভ করা মানে। আর কন্ট্রা মানে হচ্ছে অপোজিট, আমরা কনসেপশন হইতে দিব না। সো এটা এখান থেকে এরা হচ্ছে নাম আছে কন্ট্রাসেপশন। তো ওরাল কন্ট্রাসেপটিভ পিল কিভাবে এটা হচ্ছে কন্ট্রাসেপশন করবে। সো এর আগে একটু জানিয়ে নিতে হবে, যেটা গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, এটা আসবে হচ্ছে হাইপোথ্যালামাস থেকে, এটা কাজ করবে হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে, এখান থেকে দুইটা হরমোন রিলিজ করবে, এটা ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন। আর এফএসএস নামতেই বলা আছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, মানে ফলিকলকে স্টিমুলেট করবে, যেটা ওভারিতে অনেকগুলা ফলিকল থাকে, আর প্রত্যেক মাসে কি হয়ে অনেকগুলা ফলিকলস গ্রো হয়ে কিন্তু একটাই হচ্ছে ম্যাচিউর অবস্থায় যাবে, যেটা আমরা গ্রাফিন ফলিকল বলবো। ওখানে ফলিকল স্টিমুলেটিং হরমোনে খুবই একটা রোল আছে। আর ওরা হচ্ছে ইস্ট্রোজেন সিনথেসিস কেও রিলিজ করবে, ইস্ট্রোজেন কেও
ওখান থেকে তৈরি হওয়ার জন্য স্টিমুলেট করবে। সো আলটিমেটলি যদি আমরা দেন তারপরে কি হবে, দেন হচ্ছে স্টিমুলেট হওয়ার পরে যেটা এলএচ সার্জ, মানে কি লিউটিনাইজিং হরমোনের সার্জ মানে হচ্ছে ইনক্রিজ হয়ে যাবে, অনেক প্রচুর বেড়ে যাবে। আর এলএচ খুবই একটা ইম্পর্টেন্ট, যেটা ফলিকলকে রাপচার করার জন্য, ওভুলেশন করার জন্য, ওভুলেশন মানেই তো রাপচার অফ গ্রাফিন ফলিকল, তাই না? সো ওটা রাপচার করার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট হরমোন। তো ওটা রাপচার হওয়ার পরেই ওভুলেশন হবে, দেন ওখান থেকে যেটা কর্পুসলিটিয়াম হইলে, যেটা নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেলের কথা বললাম, এগুলা হয়। কিন্তু ওসিপি যেটা ওরাল কন্ট্রাসেপটিভ পিল কি করতেছে, এটা হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিলে তো আমরা যেটা এস্ট্রোজেন এবং প্রজেস্টেরন কে দিচ্ছি, তাই না? তো এরা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক করবে, যেটা এফএইচএস এবং এলএস দুইটাকেই ইনহিবিট করবে। এস্ট্রোজেন যেটা হবে, এস্ট্রোজেন বেসিক্যালি যেটা এফএইচএস উপরে কাজ করে, এটা হচ্ছে ডিক্রিজ করবে। এই জন্য কি হবে, যেটা ফলিকলস গুলা ম্যাচুরেশন হইতে পারবে না, নো ম্যাচুরেশন অফ দি ওভারিয়ান ফলিকলস। and ultimately যেটা progesterone inhibit করবে যেটা LH হরমোনকে, লিউটিনাইজিং হরমোনকে, so there is no LH surge, so there is no rupture of the graphene follicle, so ultimately it inhibits the ovulation, ultimately it will do contraception. So এরকম তোমরা ফ্লো চার্ট করে লিখে নিবা। আর যেটা এক্সট্রা কিন্তু কিছু অ্যাডিশনাল কাজগুলাও আছে যেটা প্রজেস্টেরনে, এরা হচ্ছে সার্ভিক্যাল মিউকাস কিউ মোর থিক এবং বিস্কিট করে দেয়। সার্ভিক্স মানে কি, যেটা ইউটেরাসের তিনটা পার্ট ছিল না, ফান্ডাস উপরে, দেন বডি, দেন হচ্ছে সার্ভিক্স, সার্ভিক্সের যেটা নিচেটা অংশ। তো ওখান থেকেই ওটা ওটা হচ্ছে যেটা স্পর্ম ওখান থেকে আসে, হচ্ছে যেটা ইউটেরাসে ইমপ্লান্টেশন হওয়া লাগবে। ইমপ্লান্টেশন মানে কি, ইমপ্লান্টেশন মানে হচ্ছে যে এমব্রিও হওয়ার পরে ওখান থেকে তো একটা ফিটাস তৈরি হবে, তাই না? তো একটা নতুন লাইফ শুরু হবে ওখানে, তো অনেক একটা সুইটেবল এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, ওই এন্ডোমেট্রিয়ামটা ভালোভাবে যেটা ম্যাচিউর হইতে হবে, ওখানে প্রলিফারেশন হইতে হবে। কিন্তু এই যেটা হচ্ছে প্রজেস্টেরন, ওটা হইতে দিবে না, অল্টার করে দিবে, এন্ডোমেট্রিয়ামকেও অল্টার করে দিবে এবং প্লান্টেশন হবে না। সো দ্যাট আলটিমেটলি উইল কজ কন্ট্রাসেপশন, এবং হচ্ছে যেটা সার্ভিক্যাল মিউকাসকেও থিক এবং বিস্কিট করে দিবে, ওখান থেকে স্পার্ম পেনিট্রেশন করতে পারবে না, সো এটা আলটিমেটলি কন্ট্রাসেপশন করে দিবে। এটা দুইটা পয়েন্ট প্রজেস্টেরন ক্ষেত্রে তোমাদের আলাদাভাবে মনে রাখতে হবে। এবং যেটা মেকানিজমটা, ওটা দুইটার জন্য একই হবে, যেটা ওভিউলেশনটা হইতে দিবে না। এগুলো তোমরা এখান থেকে পড়ে নিবা। আর হচ্ছে যদি ইন্ডিকেশন ধরা হয়, ওসিপি এর ইন্ডিকেশন, তো একটা তো নাম দিয়ে বলা আছে যেটা কন্ট্রাসেপশন করবে, কিন্তু যদি ইন্ডিকেশন করে ধরে, তাহলে কন্ট্রাসেপটিভ ইন্ডিকেশন এবং নন কন্ট্রাসেপটিভ এরকম ভাগ করলে ভালো হবে। আর তোমাদের মনে হয় আলাদা হিসাবেও চলে আসে যে নন কন্ট্রাসেপটিভ ইন্ডিকেশন কি কি। কন্ট্রাসেপশন ছাড়াও আমরা অনেক ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, যেমন যদি কারো ইরেগুলার মেনস্ট্রুয়েশন হয়, ওটা যদি হরমোনাল ইমব্যালেন্স হলো, ইরেগুলার মেনস্ট্রুয়েশন হচ্ছে, ওখানে আমরা দিয়ে এটা হচ্ছে রেগুলার মেনস্ট্রুয়েশন করতে পারি। এবং ডিসমেনরিয়া যদি থাকে, অ্যাবনর্মাল ইউট্রাইন ব্লিডিং থাকে, আর হচ্ছে যদি ডিসফাংশনাল ইউট্রাইন ব্লিডিং আর অ্যাবনর্মাল ইউট্রাইন ব্লিডিং, এগুলো আমরা ইউজ করতে পারি। এবং ইন্ডোমেট্রিওসিস, ইন্ডোমেট্রিওসিস মানে যেটা ইউট্রাইন ছাড়াও অন্য জায়গায় যদি যেটা ইন্ডোমেট্রিয়াল টিস্যু গুলা থাকে, তাহলে ওটা ওখানে আমরা ইউজ করতে পারি। এবং যদি কোনো ফাংশনাল সিস্ট গুলা থাকে, তো আমরা ইউজ করতে পারি। ফাংশনাল সিস্টে আমরা কেন ইউজ করতেছি, কেন কি, এটা ইউজ করার পরে তো এরা হচ্ছে যেটা ওভারি উপরে চাপ দিবে না, ওভুলেশন হবে না, যেটা ফলিকলটা ম্যাচুরেশন হচ্ছে না, ওটাই বেশি ওয়ার্কলোড আর হচ্ছে বেশি চাপ হওয়ার জন্য ওরা হচ্ছে সিস্ট গুলা, বেনাইন সিস্ট গুলা কতগুলা তৈরি হয়েছে, তাই না? সো এই জন্য আমরা এটা দিলে ওরা হচ্ছে ওদের একটু যেটা ওভুলেশন করতে হচ্ছে না, সো এই জন্য আমরা ওখানে আমরা ইন্ডিকেশন হিসাবে আমরা ইউজ করতেছি। সো এই কয়েকটা ইন্ডিকেশন পড়ে নিবা। দেন তোমাদের এখানে মনে হয় চলে আছে, আমরা ল্যাকটেশন যদি থাকে অবস্থায় আমরা কোনটা একটা ভালো যেটা পিল হবে। সো এখানে আমরা অবশ্যই লিখবো যেটা মিনি পিল আর ওরাল কন্ট্রাক্ট, যেটা সরি মিনি পিল আর প্রজেস্টেরন অনলি পিল আমরা ইউজ করব, আমরা ওসিপিটা ইউজ করব না। বিকজ হচ্ছে এটা যেটা আহ, উম, যেটা এস্ট্রোজেন থাকে ওসিপিতে, তো এস্ট্রোজেন এবং প্রজেস্টেরন দুইটাই আছে। আর বাট যেটা মিনি পিল এতে শুধু প্রজেস্টেরন আছে, আর এস্ট্রোজেনে কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, ও হচ্ছে যেটা কোয়ালিটি এবং কোয়ান্টিটি অফ মিল্ককে আল্টার করে দিবে। এবং এদের হচ্ছে যেটা কার্সিনোমায়ের চান্স খুবই বেশি আছে, আমরা যখন সাইড এফেক্ট করবো ওখানে আরো বেশি ক্লিয়ার হবে। এটা যেটা বেশি সাইড এফেক্ট হচ্ছে না ওসিপির জন্য, ওটা ম্যাক্সিমামই হচ্ছে এস্ট্রোজেন জন্যই হচ্ছে। সো আমরা এই সাইড এফেক্ট গুলা চাচ্ছি না, সো এই জন্য আমরা হচ্ছে এটা দিব না। কেন কি, এটা তো যেটা কার্সিনোমা, ইন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, ইন্ডোমেট্রিয়াল প্রলিফারেশন করে কার্সিনোমায়ের চান্স আছে। সো এই ক্ষেত্রে আমরা দিব না, কিন্তু প্রথমে ওটাই যেটা মিল্ক কে কোয়ান্টিটি এবং কোয়ালিটিকে এটা আল্টার করতেছে। আর ল্যাকটেশনে তো ওটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস না, সো এই জন্য ওই পয়েন্টটা তোমাদেরকে ইনক্লুড করতেই হবে। যদি এখন সাইড এফেক্টে আমরা চলে আসি, তাহলে সাইড এফেক্টে এখানেও তোমরা হচ্ছে যেটা মাইল্ড আর তোমরা মাইল্ড, মডারেট, সিভিয়ার করে ভাগ করে দিছে না বইগুলাতে, কিন্তু মাইল্ড এবং মডারেট তোমরা
তো একটু যদি তোমরা সেপারেট করতে না পারো, এবং মাইল্ড এন্ড মডারেট তোমরা একসাথে লিখতে পারবে, এবং সিভিয়ারটা আলাদা করে দিবা। সিভিয়ার মানে কি, যেটা হচ্ছে খুবই ফ্যাটাল, এটা হচ্ছে ডেথও করতে পারে, আর হসপিটালাইজেশন লাগবে, এটা খুবই একটা ডেঞ্জারাস একটা জিনিস হইতে পারে, তো এরকম। তো সিভিয়ারে আগে কথা করি, সিভিয়ারে তোমরা হচ্ছে কি কি লিখবা, যেটা মাইগ্রেন ইনফেকশন করতে পারে, কিন্তু কি আগে বলেই দিচ্ছি, এটা হচ্ছে একটু হার্টের উপরে একটা ভালো একটা ফাংশন আছে, এই জন্য আমরা করোনারি আর্টারি ডিজিজেও একটা ইন্ডিকেশন পড়েছিলাম, যেটা HRT, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিতে। কিন্তু এখানে আমরা হচ্ছে ইউজ এটার জন্য আবার হচ্ছে যদি বেশি আমরা ডোজ দিয়ে থাকি তাহলে এটা সাইড এফেক্ট করতে পারে, তো এটা মাইগ্রেন ইনফেকশন হতে পারে, দেন হচ্ছে এটা ভেনাস থ্রম্বোএমবোলিজম করতে পারে, দেন এখানে হচ্ছে এইগুলাই তোমরা হচ্ছে যেটা, আর ব্রেস্ট ক্যান্সার যেটা বলছি ইন্ডোমেট্রিয়াল প্রলিফারেশন করবে, এই 2-3টা লিখে নেবা, এগুলা হচ্ছে সিভিয়ারে চলে আসবে। বাকি তার যতগুলো আছে, যেমন ওয়েট গেইন করতে পারে, এবং হচ্ছে নজিয়া হবে, ম্যাসাজিয়া হবে, দেন হচ্ছে হেডেক হইতে পারে, মাইল্ড আর একটু মডারেট হেডেক হইতে পারে, দেন হচ্ছে এখানে হাইপার পিগমেন্টেশন করতে পারে, একনি গুলা ফর্ম হবে, হার্সিটিজম হবে, এই সবগুলা তোমরা হচ্ছে মাইল্ড আর মডারেট এখানে তোমরা লিখতে পারবা। এই সবগুলা হচ্ছে ছোটখাটো সাইড এফেক্ট গুলা, এই জন্য তো ক্ষতি হবে না, আর হচ্ছে তোমাদের ডেথ হবে না, এরকম তো ফ্যাটাল না, এই জন্য আমরা এখানে মাইল্ড আর মডারেট ওখানে ক্লাসিফাই করতেছি। আর যদি তোমরা একটু ভালো পারো তাহলে হাইপার পিগমেন্টেশন কি আরেকটা যেটা টার্ম আছে ওটা কি বলতে পারবা, এরকম ধরতে পারে। যদি তোমরা একটু মনে থাকতে পারো আর ভালো করতে চাও তো ওটা মনে রাখতে পারো, যেটা ক্লোয়েসমা, CHLOASMA, ক্লোয়েসমা, ওটা মানে হাইপার পিগমেন্টেশন যেটা হয়ে থাকে ওটাকে আমরা ক্লোয়েসমা বলি। তো এটা টার্ম যদি তোমরা মনে রাখতে পারো খুবই ভালো, এটা তোমাদেরকে ভালো নম্বর দিবে। তো এটাই হবে যেটা সাইড এফেক্ট। এবং কন্ট্রা ইন্ডিকেশন যদি ধরা হয়, ওখানেও যেটা অ্যাবসলিউট কন্ট্রা ইন্ডিকেশন, অবভিয়াসলি যদি এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা থাকে, না হলে হিস্ট্রি থাকে, কোনো ফ্যামিলি হিস্ট্রি এরকম, আর হচ্ছে যেটা ভেনাস থ্রোম্বোএমবোলিজম থাকতেছে, আর যেটা হার্ট ডিজিজ মাইকার্ডিয়াল ইনফেকশন হিস্ট্রি থাকতেছে, এগুলো সব হচ্ছে অ্যাবসলিউটে চলে আসবে। আর রিলেটিভ কন্ট্রা ইন্ডিকেশনে যেটা মাইনর সিমটম গুলা, যদি হচ্ছে এজ অ্যাবভ 35, কেন এজ এখানে বলা হয়েছে, কিন্তু কি আহ, উম, এরা তো অ্যাকচুয়ালি অবভ 35 এমনিও হচ্ছে আমাদের হার্ট ডিজিজ, হাইপার টেনশন, ডায়াবেটিস মেলাইটিস, এগুলা চান্স এমনিও বেড়ে যায় আমাদের, যেটা নর্মাল একটা যদি কোনো প্যাথোলজি না থাকেও এমনিও যদি তোমরা দেখবা ম্যাক্সিমাম পেশেন্ট গুলা হচ্ছে অ্যাবভ 35, তাই না, ওদের তো এমনিও রিস্ক বেড়ে যায়। আবার হচ্ছে আমরা ওসিপি যদি দিয়ে থাকে তাহলে আরো রিস্ক বেড়ে যাবে, এই জন্য আমরা এখানে আমরা বলবো যদি অবভ 35 না দেওয়াই ভালো, যেটা ওসিপি। তো এইগুলা হচ্ছে রিলেটিভ কন্ট্রা ইন্ডিকেশন, মানে না দিয়ে ভালো কিন্তু দ্বিতীয় পারি, যদি আর সবগুলা আমরা দিতে পারতেছি না, তো এই জন্য এগুলো আমরা রিলেটিভে পড়তেছি। আর যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, যেটা কিন্তু এটা হচ্ছে অ্যাবসলিউটলি লেখা ভালো, যেটা থ্রম্বোএমবোলিক হিস্ট্রি এবং ডায়াবেটিস মেলাইটিস এখানে লিখতে পারো, ডায়াবেটিস মেলাইটিস থাকে, ওবিসিটি থাকে, স্মোকিং এর হিস্ট্রি থাকে, দেন হাইপারটেনশন থাকে, সো এইগুলা হচ্ছে রিলেটিভ ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশনে চলে আসবে। ওইগুলা হচ্ছে ওসিপি থেকে। দেন এখান থেকে যে, হ্যাঁ তোমাদের একটা কোয়েশ্চেনও যেটা আছে, কেন আমরা দিতে পারবো না অবভ 35, এই একই জিনিস লিখে নিবা, কেন কি এখানে হচ্ছে যেটা ওসিপি খুবই সিরিয়াস সাইড এফেক্ট করতে পারে, যেটা মাইগ্রেন ইনফেকশন, ভেনাস থ্রম্বোএমবোলিজম, আর অবভ 35 এমনিও হচ্ছে রিস্ক অফ অকারেন্স অফ ডায়াবেটিস মেলাইটিস এবং হাইপারটেনশন, ভেনাস থ্রম্বোএমবোলিজম, so OCP will increase the risk to greater extent, so it's better not to give like OCP before 35, sorry, after 35 years of age. তো এইগুলা তুমি ওখানে লিখে দিবা। দেন কিছু বাদ গেছে কি, এতটুকুই না এস্ট্রোজেন থেকে মারিয়া? জি আপু, জি আপু। আচ্ছা, তাহলে এইগুলাই। দেন হচ্ছে লাস্টে যেটা আছে অ্যান্টি থাইরয়েড ড্রাগ, এখান থেকে অত ফ্রিকোয়েন্টলি ধরা হয় না। আসলে এই টপিক তোমরা বাদ দিতেও পারো, যদি তোমরা তোমাদের বড় বড় টপিক গুলাই যদি তোমাদের প্রিপারেশন করা আছে, বাট তোমাদের যদি ওইগুলা সব প্রিপারেশন হচ্ছে ভালো মতো, তাহলে তোমরা এটা একটু দেখে নিতেও পারো। কিন্তু ভাইবাতে তো এখানে পর্যন্ত আসলে যাওয়াই হয় না, কেন কি আগেই অনেকগুলা কোয়েশ্চেন গুলা, এটা তো আর বোর্ড 1-2 যেটা জেনারেল ফার্মাকোলজি খুবই ভালো পড়তে হবে। আর যদি সবকিছু পারো তাহলে এখানে পর্যন্ত হয়তো যাইতে পারে, না হলে রিটার্ন জন্য খুবই অত লাগবে না। তোমরা যদি আমি যতটুকু বলতেছি ওটাই অ্যাটলিস্ট একটু শুনে থাকলে, যদি চলেই আসে, সাপোজ শর্ট নোট হিসাবে এরকম থাকে না, 2টা শর্ট নোট আছে, একটা খুবই ভালো তোমাদের পড়া হয়েছে, সাপোজ একটা চলে আসছে এটা থাইরয়েড, থাইরয়েড থেকে, তো তোমরা কিছুই পড়া হয় নাই, তাহলে একটু ওই ওটার জন্য যেটা খুবই ভালো পড়া ছিল ওটাই স্কিপ করা লাগতে পারে, তাই না, তো এই জন্য একটু দেখে দেখে নেওয়া ভালোই হবে। বাট কিন্তু এটা এখান থেকে একটু ইম্পর্টেন্ট না, লাইক প্রফ পয়েন্ট অফ ভিউ থেকে। এখান থেকে যদি তোমাদের আসতে পারে, যেটা থাইরয়েড প্রিপারেশন কি কি আছে, তো এখানে তোমরা ন্যাচারাল
এবং সিনথেটিক করে ভাগ লিখতে পারবা। আর সিনথেটিকে হচ্ছে যে থাইরয়েড প্রিপারেশন মানে কি, মানে থাইরয়েড হিসাবে কাজ করতেছি কত ড্রাগ গুলা, ওগুলার নাম আমরা জিজ্ঞেস করতেছি, তাই না? তো এখানে যেটা আসবে হচ্ছে যেটা লিভোথাইরক্সিন এবং হচ্ছে যেটা লায়োট্রিক্স এবং লায়োথাইরক্সিন। এইগুলা থাইরক্সিন মানে কি টিফো, টিফো আরেকটা নাম হচ্ছে থাইরক্সিন, আর T3 আরেকটা নাম হচ্ছে ট্রাইআয়োডোথাইরোনিন। তো এখানে আমরা থাইরক্সিন মানে হচ্ছে টিফোটাকে আমরা ইউজ করতেছি, আমরা লিভোথাইরক্সিনকেই বেসিক্যালি ইউজ করি। এই তিনটা নাম দেখে নিলেই হবে। দেন এখান থেকে যেটা আসবে হচ্ছে যেটা অ্যান্টি থাইরয়েড ড্রাগ গুলা কি কি আছে। অ্যান্টি থাইরয়েড মানে অগেনস্ট দি থাইরয়েড, যদি ওর হচ্ছে হাইপার থাইরয়েডিজম আছে আর থাইরোটক্সিকোসিস আছে, তো এই ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করব। সো এই কয়েকটা নাম তোমরা পড়ে নিবা। এটা হচ্ছে থায়োঅ্যামাইডস গুলা, মানে এখানে অ্যামাইড গুলা থাকবে। এটা হচ্ছে তিনটা নাম, যেটা কার্বিমাজোল, মেথিমাজোল এবং প্রোপাইল থাইরোঅ্যাসিড। এটা তিনটাই খুবই মনে রাখবা। আর হচ্ছে যেটা কার্বিমাজোল আলটিমেটলি এটা প্রোড্রাগ, তোমরা ওখানেও এক্সাম্পল হিসাবে লিখতে পারবে। ওটা আলটিমেটলি মেথিমাজোলই কনভার্ট হবে। যেটা আমরা ফ্রিকুয়েন্টলি ইউজ করি হচ্ছে কার্বিমাজোল, কার্বিমাজোল, মেথিমাজোল এবং প্রোপাইল থায়োঅ্যাসিড। এটা হবে থায়োঅ্যামাইডস। আর কিছুটা আমরা অ্যানাইন ইনহিবিটরস গুলা দিব। অ্যানাইন মানে হচ্ছে যেটা নেগেটিভ চার্জ গুলাকে ইনহিবিট করতেছি, এখানে পারক্লোরেটস গুলা হবে। দেন হবে যেটা থায়োসাইনেট গুলা, এই দুইটাই লিখে নিলে হবে। আর এটা তোমরা হচ্ছে রেডিও অ্যাক্টিভ আয়োডিনও লিখতে পারবে। রেডিও অ্যাক্টিভ আয়োডিন কি করবে হচ্ছে ওটা বিটা রেজকে ইমিট করবে, ওটা হচ্ছে আলটিমেটলি যেটা থাইরয়েড সেল গুলাকে ডিস্ট্রাকশন করবে, ওখান থেকে থাইরয়েড হরমোনকে রিলিজ হইতে দিবে না। এই তিনটা তোমরা অ্যাটলিস্ট এতটুকু মনে রাখলেই তোমাদের হয়ে যাবে। এন্ড হচ্ছে যদি এখানে তোমাদের আয়োডাইডও লেখা আছে না, যেটা আয়োডাইড, তোমরা হয়তো কনফিউজ হইতে পারো। আয়োডিন তো আসলে আমরা বলে থাকি যদি আয়োডিন ডেফিসিয়েন্সি থাকে তাহলে তো হাইপোথাইরয়েডিজম হওয়ার কথা, তাই না? বাট এটা আমরা হচ্ছে আবার অলরেডি ও অ্যান্টি হাইপোথাইরয়েড আছে, আবার আয়োডিন কেন দিচ্ছি। এটা খুবই মনে রাখো, যেটা আয়োডিন ডেফিসিয়েন্সি তো অবভিয়াসলি করবে, যেটা গোইটার বলো আর হলে যেটা হাইপোথাইরয়েডিজম। যদি এক্সেস অ্যামাউন্ট অফ আয়োডিন থাকে, এক্সেস যদি প্রচুর অনেক বেশি থাকে, তাহলে এটাও হাইপোথাইরয়েডিজম করতে পারে। এটা একটু মাথায় রাখো। এই জন্য আমরা এখানেও অ্যান্টি থাইরয়েড হিসাবেও আমরা আয়োডাইড গুলাকে পড়তেছি। দ্যাটস ওয়াই। সো এইগুলা লাগবে এখান থেকে। আর যদি তোমাদের এখান থেকে, হ্যাঁ, যদি তোমাদের একবার মনে হয় ধরা হয়েছে দ্য রোল অফ থাইরক্সিন ইন হাইপোথাইরয়েডিজম। থাইরক্সিন তো আমি বলি ফেলাম, যেটা হচ্ছে T4 হরমোন। এটা রোল কি, যেটা হাইপোথাইরয়েডিজমে আমরা কেন দিচ্ছি। সো এটা রুল যদি হিসাব চলে আসে, তাহলে এটা তোমরা ফ্লোচার্ট হিসাবে লিখতে পারবা। যদি হচ্ছে T4 থাইরক্সিন, যেটা থাইরক্সিন যাওয়ার পরে কি হবে, T4 উইল গেট কনভার্টেড ইনটু T3। দেন এই T3টা হচ্ছে আমাদের সেলের ভিতরে যাবে, আর সাইটোপ্লাজমে রিসেপ্টর গুলা থাকবে, ওখানে বাইন্ড করবে। দেন রিসেপ্টর আফটার বাইন্ডিং উইথ দ্য রিসেপ্টর ইট উইল গোস টু দি ডিএনএ। এখানেও ঠিক ওই স্টেরয়েড মতোই কাজ করবে। স্টেরয়েড আর থাইরয়েড হরমোন মোটামুটি একই হিসাবে কাজ করবে। ওরাও হচ্ছে কি করবে, এখানে ট্রান্সক্রিপশন করবে, আর এখান থেকে মেসেঞ্জার আরএনএ রিলিজ হবে। দেন এখানে ট্রান্সলেশন করবে এন্ড প্রোটিনস গুলা রিলিজ হবে। এই প্রোটিনস গুলাই হবে থাইরয়েড হরমোন হিসাবে ওরা কাজ করতে পারে। থাইরয়েড হরমোনও গ্লুকোজ লেভেলকে ইনক্রিজ করবে। যদি ওই তোমরা হচ্ছে যদি ফার্মাকোলজিক্যাল এফেক্ট হিসাবে চলে আসে, আর হচ্ছে রোল অফ থাইরক্সিনে তোমরা প্রথমে ফ্লো চার্ট করে লিখে দিবা, দেন হচ্ছে এইগুলা লিখতে পারবা, যেটা এটাও গ্লুকোজ হরমোনকে ইনক্রিজ করবে এবং হচ্ছে যেটা প্রোটিন ক্যাটাবলিজমকে ইনক্রিজ করবে, প্রোটিন সিনথেসিস হইতে দিবে না। দেন এটা হচ্ছে বিএমআর বেসাল মেটাবলিক রেটকে ইনক্রিজ করবে, এবং যেটা হচ্ছে এটা ওয়েট লস করবে, যেটা থাইরয়েড হরমোন। তো এইগুলা তোমরা কয়েকটা লিখে নিতে পারবা। আর তোমাদের মনে হয় যেটা কার্বিমাজোলে শর্ট নোট চলে আসছে, শর্ট নোট দিছে মনে হয় আগে মাঝে মাঝে। সো কার্বিমাজোল যদি দিয়া থাকে, প্রথমে একটু ইন্ট্রোডাকশন লিখে দিবা। ইট ইজ অ্যান অ্যান্টি থাইরয়েড preparation or anti-thyroid drug prescribed for hyperthyroidism or thyrotoxicosis. এটা তো আমরা একটু আগে পড়লাম, এটা থায়োঅ্যামাইড ড্রাগ, তাই না? It is like it falls under the thiamide drugs which is used for the treatment of hyperthyroidism or thyrotoxicosis. একটু ডিসক্রিপশন লিখে নিবা। দেন তারপরে হচ্ছে এর ইন্ডিকেশনটাও ওটাই চলে আসবে, যেটা তোমরা ডেফিনেশনতেই ওখানে ইনক্লুড করে দিছো। আর এর মেকানিজমটা যদি বেশি টফ না, তোমরা একটু শুনলেই পারবা। দুইটা মেকানিজম এটা আছে। এটা হচ্ছে যেটা অর্গানিফিকেশন অফ আয়োডাইড হইতে দিবে না। আর হচ্ছে এটা কি করবে, এর আগে একটু থাইরয়েডে যদি তোমরা যদি পড়েই ছিলা, যেটা ফিজিওলজিতে কিন্তু হয়তো ভুলে গেছো, যেটা যেটা আমরা আয়োডিন খাওয়ার পরে প্রথমে যেটা হয়, আয়োডিনটা আপটেক হয় আমাদের সেলের উপরে। দেন ওখান থেকে যেটা থাইরোগ্লোবুলিনটা সিনথেসিস হবে। দেন থাইরোগ্লোবুলিন সিনথেসিস হওয়ার পর যেটা আয়োডাইড ফর্মে আমরা খাই, আয়োডাইড ফর্মে আমাদের বডি হচ্ছে ওটা সেল ভিতরে ঢুকে। দেন আয়োডাইড হচ্ছে যেটা আয়োডিনেশন হবে, যেটা অক্সিডেশন হবে, আর এটা আয়োডিন ফর্মে চেঞ্জ হবে। আর যেটা আয়োডিন হচ্ছে যেটা থাইরোগ্লোবুলিন সাথে এটা হচ্ছে কম্বাইন হবে। এই স্টেপটাকেই বলা হবে অর্গানিফিকেশন।
অর্গানিফিকেশন অফ আয়োডাইড মানে যেটা আয়োডিন হবে থাইরোগ্লোবিলিন সাথে কম্বাইন হবে। এটা কম্বাইন হওয়ার পরে যেটা টাইরোসিন সাথে এগুলা হচ্ছে যোগ হবে, আর তারপরে মোনো আয়োডোটাইরেশন তৈরি হবে। আর দুইটা যদি মোনো আয়োডোটাইরেশন তৈরি হয় তাহলে ডাই আয়োডোটাইরেশন হবে। ডাই মানে দুইটা, আর ডাই এবং মোনো হইলে T3 তৈরি হবে, যেটা ট্রাই আয়োডোথাইরিনিন আর T3। আর দুইটা ডাই আয়োডোটাইরেশন 2 to 4 না, 2 + 3 = 4, ঠিক সেরকম ডাই আয়োডোটাইরেশন দুইটা মিলে T4 টা তৈরি হবে। সো এতটুকু কেন বললাম, একটু মেকানিজম তোমরা বুঝতে পারবা তাহলে। যেটা কার্বিমাজল হচ্ছে অর্গানিফিকেশন হইতে দিবে না, মানে যেটা থাইরোগ্লোবিলিন এবং যেটা আয়োডিন ওর যোগ হওয়ার কথা ছিল না ওটা দিবে না, এবং যেটা আয়োডিনেশন হইতে দিবে না, যেটা টাইরোসিন সাথে যেটা আয়োডিনেশন হওয়ার কথা মোনো আয়োডোটাইরেশন হওয়ার জন্য ওটা হইতে দিবে না। এই দুইটাই স্টেপের উপর ওর কাজ হবে। দেন ইন্ডিকেশন তো হাইপারথাইরয়েডিজম, থাইরোটক্সিকোসিস এগুলো বলে দিছো। আর যেটা সাইড এফেক্ট, জিআইটি সাইড এফেক্ট কিছুটা হবে। আর যদি মনে থাকতে পারো তাহলে এগ্রানুলোসাইটোসিস মনে রাখবা। এটা মানে হচ্ছে যেটা এগ্রানুলোসাইটস, লিম্ফোসাইটস এবং মোনোসাইটস এগুলা ডিক্রিজ করে দিবে। এবং এখানে কিছুটা ওই ফিভার, চিলস এইগুলা হবে, যেটা একটু হাইপারসেনসিটিভ রিয়াকশন মতো এখানে হবে কিছুটা সাইড এফেক্ট। যদি চলে আসে অ্যাটলিস্ট এতটুকু লিখলে তোমরা হচ্ছে শর্ট নোটটা, যদি আরেকটা শর্ট নোট খুবই ভালো জানা থাকে তাহলে একটু বাদ যাবে না, এই জন্য বলে রাখলাম। না হলে এই চ্যাপ্টার থেকে খুবই অত বেশি ধরা হয় না এখান থেকে। মোটামুটি মনে হয় আজকে কভার করে ফেলছি। এখন আমরা কি কোয়েশ্চেন গুলাতে যাইতে পাই? আপু দুইটা কোশ্চেন এসেছে। এমডি আতিক ফয়সাল কোশ্চেন করেছেন প্রেনিসোলন এবং রেনিটিডিন রেশনাল ইউজ। এমডি আতিক ফয়সাল এটা জানতে চেয়েছেন। পেনিসিলিন এবং রেনিটিডিন। র্যানিটিডিনে, ও এটা রেশনাল ইউজ। এটা আমরা জিআইটি যখন পড়বো না, র্যানিটিডিনে মেকানিজম পড়তে হবে। আমরা এই পরের ক্লাসই তো আছে জিআইটি, যেটা আমরা ড্রাগ গুলা পড়বো ওখানে আমি ভালোভাবে ওখানে ডিসকাস করে নিবো। হ্যাঁ, যেটা অ্যাস্ট্রো রিসেপ্টর মেকানিজম ওখানে খুবই ধরতে হবে এটা এগুলা। কিন্তু কি আমরা হচ্ছে ইউজুয়ালি গ্লুকোকর্টিকয়েড এবং অ্যান্টিবায়োটিক সাথে আমরা রেনিটিডিন আর হচ্ছে ওমিপ্রাজল এগুলো আমরা ইউজ করি। কেন কি এগুলা হচ্ছে যেটা HCl সেক্রেশনকে, আমাদের স্টোমাকে HCl সেক্রেশনকে ইনক্রিজ করে। এই জন্য এটা হচ্ছে আমাদেরকে আমাদের যেটা সাপ্রেশন করতে পারে। এরা আবার গ্লুকোকর্টিকয়েড আবার হচ্ছে যেটা আমাদের ব্যাকটেরিয়াল ফ্লোরা গুলো আছে না আমাদের যেটা বডি গুলা, ওখানেও সাপ্রেস করতে পারে। সো এই জন্য এরা আলটিমেটলি আমাদের যেটা পেপটিক আলসার ডিজিজ, আমি তো একটা সাইড এফেক্ট বলেছিলাম, যেটা সাইড এফেক্ট আর কন্ট্রা ইন্ডিকেশন ব্লিডিং পেপটিক আলসার ডিজিজ আর পেপটিক আলসার ডিজিজ, মানে এটা কি করে, যা প্রিডিসপোজ করতেছে পেপটিক আলসার ডিজিজকে, মানে এটা হাইড্রোজেন, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে সিনথেসিসকে ইনক্রিজ করতেছে। তো আলটিমেটলি আমাদের ওটা সাপ্রেস করার জন্য ওটা সাথে দিয়া লাগতেছে। এই জন্য আমরা র্যানিটিডিন আর হচ্ছে যেটা প্রোটন পাম্প ইনহিবিটর গুলা আমরা দিতে পারি। কিন্তু আমরা আরো ভালো ওখানে যখন আমরা নেক্সট ক্লাসে আসি যেটা জিআইটি রিলেটেড, আমরা ওখানে আরো ভালো ডিসকাস করবো, কিন্তু বেসিক কনসেপ্টটা এটাই। আর কি কোয়েশ্চেন? আরেকটা হচ্ছে আপু মনসুর আলম জানতে চেয়েছেন অস্টিওপোরোসিস কেন হয়। আপু এটা আরেকবার একটু জানাতে চাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, অস্টিওপোরোসিস কেন হয়? অস্টিওপোরোসিস। আচ্ছা, অস্টিওপোরোসিস মানে অস্টিও মানে তো বোন, পোরোসিস মানে পোর মতো হওয়া, মানে হচ্ছে ছিকড়া ছিকড়া মতো বোনটা হয়ে যাবে। মানে ওটা মানে কি, বোন ম্যারো ডেন্সিটি বলে একটা কথা আছে, তোমরা এটা খুবই ভালো আরো ডিটেলস যখন মেডিসিন পড়বা ওখানে আসলে পড়বা। এটা বোন ম্যারো ডেন্সিটি মেনটেন করবে। আসলে এরা ডিরেক্টলি বোন ডিপোজিশন করবে না, যেটা এইগুলা যেটা হরমোনস গুলা আমরা পড়ছিলাম, এরা হচ্ছে যেটা এস্ট্রোজেন গুলা এগুলাও হচ্ছে আসলে যেটা এখানেও আমরা পড়তেছি তাই না, যেটা অস্টিওপোরোটিক ফাংশনটা ওটা করবে। কিন্তু এটা মানে কি হচ্ছে, যেটা গ্লুকোকর্টিকয়েড হচ্ছে অস্টিওস্ক্লেরোটিক, এটা আছে এটা অস্টোব্লাস্টিক অ্যাক্টিভিটি এবং অস্টিওস্ক্লেরোটিক, মানে হচ্ছে বোনকে খেয়ে ফেলবে। তোমরা যদি সিম্পলি বুঝতে চাও, এটা হচ্ছে বোনকে খেয়ে ফেলবে। এটা অস্টিওস্ক্লেরোটিক অ্যাক্টিভিটিটাকে প্রমোট করবে, মানে হচ্ছে ওখান থেকে ক্যালসিয়াম গুলা খেয়ে নিয়ে আসবে, ওখান থেকে নিয়ে নিয়ে আসে তো হচ্ছে যেটা প্লাজমা আর হচ্ছে আমাদের ব্লাডে ডিপোজিশন করবে। সো আলটিমেটলি কি আসলে কি হবে, যেটা বোন তো বোনে মেইন কনস্টিটিউয়েন্টই ক্যালসিয়াম তাই না, ওটা তো ইন্টিগ্রিটি মেনটেন করার জন্য ক্যালসিয়াম লাগবে, কিন্তু ও খেয়ে নিয়ে আসতেছে, অস্টোস্ক্লেরোটিক অ্যাক্টিভিটিটাকে প্রমোট করতেছে, বোন রিজর্পশন করতেছে। এই জন্য ও বোনটা হচ্ছে উইক হয়ে যাবে এবং অস্টিওপোরোসিস হওয়ার চান্স বেশি আছে। অস্টিওপোরোসিস আসলে মানে বোন ম্যারো ডেন্সিটিটা কম হয়ে যাচ্ছে, অস্টোস্ক্লেরোটিক অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে, এই জন্য হচ্ছে অস্টিওপোরোসিস হচ্ছে। ইজ ইট ক্লিয়ার? জি আপু। অন্য কোন কোয়েশ্চেন আছে? না। আচ্ছা, তাহলে আমরা একটু কোয়েশ্চেন গুলো দেখে নিই। ম্যাক্সিমাম তো আমি বলে ফেলছি, তারপরে যদি কোনো বাদ গেছে আমরা একটু চেক করে নিই, যেটা তোমাদের প্রফে কোয়েশ্চেন গুলো দেখে নিই।
স্ক্রিনটা দেখতে পারতেছো? জি আপু, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে দেখো, হ্যাঁ, যেটা শর্ট নোটে 11 নম্বরে যেটা এখানে যেটা থাইরয়েড থেকে যেটা কার্বি মাজল জিজ্ঞেস করছে না, এটা আমি বলেই দিছি। ওই একটু ওর ইন্ট্রোডাকশন লিখে নিবা, দেন সাইড এফেক্ট গুলা লিখে নিবা, দেন যেটা দুইটা মেকানিজম উপরে ওটা কাজ করছি বলছি না, যেটা অর্গানিফিকেশন হইতে দিবে না এবং আয়োডিনেশন হইতে দিবে না, যেটা টাইরোসিন সাথে। সো ওটা তোমরা লিখে নিতে পারো যদি এরকম শর্ট নোট হিসাবে চলে আসে। সো এটা এটা এগুলা তো আমরা ডিসকাস করছি, যেটা অ্যান্টি ডায়াবেটিকে। আর এখানে মনে হয় কিছু নাই। দেন এটা গ্লুকোকর্টিকয়েডটা আমরা একটু দেখে নিই। আচ্ছা, ওসিপিটা আগে দেখি এখানে। Describe the mechanism of action of combined oral pill or elaborate the mechanism of action of combined OCP. ওটা আমি অলরেডি ভালোভাবে ডিসকাস করছি। এখানে ওই ফ্লো চার্টটা লিখে নিবা এবং হচ্ছে যেটা প্রোজেস্টেরনের যেটা দুইটা অ্যাডিশনাল ফাংশন বলছি ওটাও লিখতে হবে এখানে, হ্যাঁ। দেন ইন দিস নন কন্ট্রাসেপটিভ বেনিফিটস অফ কম্বাইন্ড ওসিপি, এটাও অলরেডি ডিসকাস করা হয়েছে। ইন্ডিকেশন, যদি এটা 2 নম্বর কোয়েশ্চেন দেখো, যদি নন কন্ট্রাসেপটিভ বেনিফিট বলা হয়েছে না, তো এখানে শুধু ওই নন কন্ট্রাসেপটিভটা লিখবা। বাট নিচেটা কোয়েশ্চেনে যেহেতু স্টেডি ইন্ডিকেশন বলছে না, তো এখানে তোমরা ভাগ করে লিখবা, এটাই ভালো হবে এমনি সরাসরি লেখাতে। কিন্তু কি তোমাদের তো আলাদা নন কন্ট্রাসেপটিভ পড়া লাগতেছে, তাই না? সো যদি শুধু ইন্ডিকেশন চলে আসলেও তোমরা যেটা কন্ট্রাসেপটিভ ইন্ডিকেশন এবং নন কন্ট্রাসেপটিভ এরকম ভাগ করে লিখলেই ভালো হবে। আর যেটা অ্যাডভার্স এফেক্ট তো বলেই দিছি, যেটা মাইল্ড এন্ড মডারেট একসাথে লিখবা, আর যেটা সিভিয়ারটা হচ্ছে ওটা আরেকটা করে লিখে নিলেই হবে। আর যেটা ফোর অ্যাডভার্স এফেক্টস ইন প্রলং ইউজ মানে এটা যেটা সিভিয়ার এফেক্ট গুলো আমরা পড়তেছি না, এইগুলাই বলতেছি। মানে প্রলং বেশি টাইম ইউজ করলে কি হইতে পারে, যেটা থ্রোম্বোএম্বোলিক ভেনাস থ্রোম্বোএম্বোলিজম করতে পারে এবং হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফেকশন করতে পারে। এবং যেটা ইন্ডোমেট্রিয়াল ক্যান্সার গুলা তো কি লং প্রসেস না, আজকে খাইলেও আবার 1 মাস পরে হয়ে যাবে এরকম তো না। এরা হচ্ছে প্রলং ইউজ যদি আমরা করে থাকি অনেক বছর ধরে, তারপরে এটা হইতে পারে। সো এইগুলা হচ্ছে 4টা বলা আছে না, এই 3টা বলে দিলি। মায়োকার্ডিয়াল ইনফেকশন, দেন ভেনাস থ্রোম্বোএম্বোলিজম, দেন হচ্ছে ইন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। আরেকটা তোমরা স্ট্রোকও লিখতে পারো, যেটা স্ট্রোক আর যেটা সেরিব্রোভাস্কুলার ডিজিজ আর সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট একই জিনিস, এটা কনফিউজ হওয়া না, এটা একই জিনিস। ওটা স্ট্রোক বলতে চাচ্ছি, ওটাও তোমরা লিখে নিতে পারো 4 যেহেতু বলা আছে। দেন mention 4 effects of combined oral pill prolonged use একই জিনিস। দেন শর্ট নোট অন হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, এটাও ওই বলে দিছি। প্রথমে যেটা ডেফিনেশনটা লিখবা, দেন হচ্ছে ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন আর সাইড এফেক্ট। আর ডেফিনেশনে অবভিয়াসলি ইউ নিড টু রাইট যেটা হচ্ছে ওয়েদার ফিজিওলজিক্যাল আর ইন্ডিউস, এটা খুবই ভালো এক্সপ্লেনও করে দিছি। সো এটা আমরা লিখতে পারি। দেন হচ্ছে রুট গুলাও তোমরা যদি পারো 2-3টা রুট আছে লিখে নিতে পারো, ভালো হবে, এটা বেশি টাইমও লাগবে না। and হচ্ছে what factors are to be excluded before giving oral pill. আচ্ছা, এটা মানে কি চাচ্ছে, এটা আলটিমেটলি যেটা কন্ট্রা ইন্ডিকেশনই ইনডিরেক্টলি এটা জিজ্ঞেস করতেছে, মানে আমরা কি কি ফ্যাক্টর দেখে নিতে হবে ওরাল পিল দেওয়ার আগে। সো এখানে অবভিয়াসলি আমরা যেটা কন্ট্রা ইন্ডিকেশন অ্যাবসলিউট হিসাবে আমরা যেটা জয় কয়েকটা বলতেছি, সো ওইগুলা আমরা হচ্ছে দেখে নিতে হবে। লাইক patient have any history of like venous thromboembolism or thromboembolic diseases or any cardiac diseases or হচ্ছে stroke and হচ্ছে history of endometrial carcinoma, এগুলো আছে কিনা, এগুলো যদি থাকে আমরা দিতে পারবো না, এগুলো আমরা এক্সক্লুড করে নিব। এবং হচ্ছে এটা এজও খুবই একটা ইম্পর্টেন্ট, এজ যদি above 35 হয় তাহলে আমরা দিব না, এজ ওখানে আমরা দেখতে পারি। আর যদি এটা বেশি এফেক্টিভ হবে নলিপ্যারাস, এবং যদি নন স্মোকার, ওটা রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন আমি বলেছিলাম স্মোকার, সো ওখানে বেশি যেটা এফেক্টিভ হবে। তো এই কয়েকটা ফ্যাক্টর, মানে এটা ওই কন্ট্রাইন্ডিকেশনই তোমরা একটু গুছায় লিখে নিবা, ওই ফ্যাক্টর করে তোমরা লিস্ট করে দিতে পারবে এখানে। দেন why combine oral contraceptive pill are not given 35 years of age to use, are not wise to use after 35 years of age, এটা বলেই দিছি। কেন কি ওদের অলরেডি যেটা এমআই গুলা এবং কার্সিনোমা হওয়ার চান্স আছে, সো আমরা হচ্ছে আরো চান্সকে ইনক্রিজ করবো না, সো এই জন্য আমরা দিব না ওখানে। দেন হচ্ছে 3 ইম্পর্টেন্ট causes of, এটা ডিসকাস করা হয়নি, সেটা 3 ইম্পর্টেন্ট causes of ওসিপি ফেলিয়ার আর কন্ট্রাসেপটিভ থেরাপি ফেলিয়ার। মানে কি কোনটা কোনটা কেসেসে এটা ফেলিয়ার হইতে পারে, এটা আমরা জেনারেল ফার্মাকোলজি ডিসকাস করে আসছি, যেটা এনজাইম
ইনডিউসিং ড্রাগ গুলা ওখানে খুবই এটা তোমাদের ওখানে আমি বলেছিলাম অস্পিতেও এটা জিজ্ঞেস এটা আছে একটা সিনারিও, এরকম একটা মহিলার হচ্ছে ওসিপি খাচ্ছে এবং ওর অ্যান্টি টিবিও আছে, দেন অ্যান্টি টিবি ড্রাগও নিচ্ছে, তো এটা কি হবে আলটিমেটলি রেজাল্টটা? তো এটাই যেটা থেরাপিউটিক ফেলিয়ার হবে কেন কি, এটা হচ্ছে যেটা রিফ্যাম্পিসিন, এরা হচ্ছে এনজাইম ইনডিউসিং ড্রাগ, মানে হচ্ছে যেটা ওসিপি কে মেটাবলাইজিং এনজাইম গুলাকে ইনক্রিজ করবে। সো আলটিমেটলি ইনক্রিজ মেটাবলিজম অফ ওসিপি, দেন হচ্ছে কন্ট্রাসেপটিভ ফেলিয়ার হবে, এটা একটা এক্সাম্পল হবে ইম্পর্টেন্ট কজ। দেন আরেকটা হচ্ছে যদি আমরা নর্মালি ইরেগুলার ইউজ করে থাকি, ভালোভাবে খাচ্ছি না, মিস যাচ্ছে অনেকগুলা ডেজ গুলা, তাহলেও এটা একটা ফেলিয়ার হইতে পারে। দেন আরেকটা তোমরা লিখতে পারো, এটা হচ্ছে যদি আমরা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক সাথে দিয়ে থাকি, তাহলে এই অ্যান্টিবায়োটিক গুলা কি করবে? অ্যান্টিবায়োটিক হচ্ছে নর্মাল ইন্টেস্টাইনাল ফ্লোরাকে ইনহিবিট করবে, মানে ডিক্রিজ করবে। তো ডিক্রিজ করলে কি হবে, যেটা ইন্টারহেপাটিক সার্কুলেশনে আমরা একটা এক্সাম্পল পড়েছিলাম, আমি ওখানে খুবই ভালো এক্সপ্লেন করেছিলাম যেটা ইন্টারহেপাটিক সার্কুলেশন মানে কি। সো আর ওসিপি খুবই একটা সুন্দর এক্সাম্পল অফ ইন্টারহেপাটিক সার্কুলেশন। সো ইন্টারহেপাটিক সার্কুলেশন থেকে ওরা আবার অ্যাবজর্পশন রিঅ্যাবজর্পশন হয়ে যায়, তো কিন্তু এটার জন্য হচ্ছে না, কেন কি এটা ফ্লোরা গুলাই রেসপন্সিবল যেটা ইন্টারহেপাটিক সার্কুলেশন জন্য। সো এই জন্য ডিক্রিজ হচ্ছে বায়োঅ্যাভেলেবিলিটি অফ ওসিপি। সো আলটিমেটলি কন্ট্রাসেপশন ফেলিয়ার হচ্ছে। এই তিনটা তোমরা হচ্ছে এক্সাম্পল এখানে লিখে নিবা। আর এটা যেটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক যেটা নর্মাল ইন্টেস্টাইনাল ফ্লোরাকে ডিক্রিজ করবে, এটা তোমরা মাইক্রোবায়োলজিতেও ভালো পড়ো। হ্যাঁ, এটা ধরবে যেটা ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিয়ালি গুলা, এগুলাও তো হচ্ছে যেটা আমরা যদি ব্রড স্পেকট্রাম ওর সাথে দিই তাহলে ইন্টেস্টাইনাল ফ্লোরাকে ডিক্রিজ করবে। সো এটা তোমরা ওখানেও কোরিলেট করে তোমরা পড়তে পারো, এগুলা ওখানেও তোমাদের পড়া হয়ে যাবে। এটা একটু দেখে নিবা যদি তোমরা মাইক্রোবায়োলজি পড়াতে শুরু করছো। দেন হচ্ছে গিভ থ্রি ইম্পর্টেন্ট কজ, এটা হয়েছে যে নেম হরমোন প্রিপারেশনস ইউজড। হ্যাঁ, এরকম যদি ধরা থাকে তোমাদেরকে সবগুলা লিখতে হবে, যেটা ওরাল, প্যারেন্টাল এবং কিছুটা ডিভাইস গুলা। আর যদি শুধু ওরাল থাকে তাহলে ওটাই লিখবা, আমি অলরেডি ডিসকাস করছি এটা। দেন হ্যাঁ, এখানে দেখো শর্ট নোটে কার্বিমাজল ডিসকাস করছি এবং রোল অফ থাইরক্সিন ইন হাইপোথাইরয়েডিজম, এটাও বলা হয়ে গেছে। ফ্লো চার্ট করে লিখবা, থাইরক্সিন মানে টি4 প্রথমে টি3 হবে, দেন এরা রিসেপ্টর সাথে বাইন্ড করবে এবং ডিএনএ তে গিয়ে হচ্ছে এটা মেসেঞ্জার আরএনএ এবং প্রোটিন গুলা তৈরি করবে, ওই কর্টিকোস্টের মধ্যেই হবে। একটু ফ্লো চার্ট করে নিবা, তারপরে হচ্ছে একটু তোমরা হচ্ছে রোল গুলা লিখে নিতে পারবে, এটা ছোট ছোট একটা একটা লাইন করে। এটা হচ্ছে ইনক্রিজেস ব্লাড গ্লুকোজ লেভেল, এন্ড হচ্ছে এটা ইনক্রিজ করবে বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড, দেন এরা হচ্ছে যেটা প্রোটিন সিনথেসিসকে ইনক্রিজ করবে, কেন কি এটা ওই ফ্লো চার্টেই বলে দিছি, এটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ থেকে প্রোটিনটাকে ইনক্রিজ করবে এবং বেসাল মেটাবলিক রেটটা ইনক্রিজ করবে এবং হচ্ছে বডি ওয়েটকে ডিক্রিজ করবে। এই কয়েকটা লিখে নিলেই হবে, এটা শর্ট নোট হিসাবে আসলে। দেন এটা গ্লুকোকর্টিকয়েড থেকে enumerate the glucocorticoids, এটা আমরা ডিসকাস করে ফেলছি। নেম সাম ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট গ্লুকোকর্টিকয়েড, এরকম আসলে তোমরা সরাসরি কয়েকটা নাম লিখলেই হবে, যেটা ডেক্সামিথাসোন, হাইড্রোকর্টিসোন, দেন হচ্ছে ফ্লুটিকাসোন, এই কয়েকটা নাম তোমরা লিখলেই হবে, এরকম আছে। আর যদি 2 মার্কসে চলে আসে তাহলে তোমরা ওই যেভাবে আমি ক্লাসিফাই করছি ওরকমও লেখা যায়, সমস্যা নাই, এটা তোমাদের উপরে ডিপেন্ড করে। যদি তোমরা আরো ভালো লিখতে চাও তাহলে এই ক্লাসিফিকেশনটাও লেখা যায় এখানে। and explain briefly the important pharmacological effect of glucocorticoid, এটা আমি ভাগ করে লিখবা। মেটাবলিক এফেক্ট কি কি আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট উপরে, দেন যেটা ওয়াটার এন্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স উপরে কি কি আছে, দেন হচ্ছে যেটা এটা তো হাইপারটেনশন ডায়াবেটিস এই কয়েকটা করতেছে না, তো এইগুলাও তোমরা ওখানে লিখে নিতে পারবা, যেটা সাইড এফেক্ট গুলাও এখানে অ্যাড করে দিতে পারবা। দেন হচ্ছে how glucocorticoid exerts anti-inflammatory effects, explain anti-inflammatory effect of glucocorticoids, explain the anti-inflammatory effect of glucocorticoid in bronchial asthma। এটা আমরা অ্যাজমাতেই আরো ডিটেলস পড়বো এই জিনিসটা, কিন্তু এইগুলাই হবে মোটামুটি, যেটা আমি কয়েকটা পয়েন্ট বলছি। ফসফোলাইপেজ A2 কে ইনহিবিট করবে এবং হচ্ছে যেটা প্রোস্টাগ্ল্যান্ডিন, লিউকোট্রাইনস এবং প্ল্যাটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর এগুলা রিডিউস করবে। দেন হচ্ছে এটা টিস্যু ম্যাক্রোফেজেস এবং হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল এগুলাকে ফাংশনকেও ইনহিবিট করবে এবং হচ্ছে এরা হচ্ছে যেটা সার্কুলেটেড লিম্ফোসাইটস, মোনোসাইটস আর ম্যাক্রোফেজেস এবং ইওসিনোফিল, বেসোফিল এই সবগুলাকে ডিক্রিজ করবে আলটিমেটলি। সো এই জন্য ইনফ্লামেশন হইতে পারবে না এই কয়েকটা। আর তারপরে যেটা হিস্টামিন রিলিজকে ডিক্রিজ করবে মাস্ট সেল থেকে। এই তোমরা 4-5টা পয়েন্ট লিখে নিলে এখানে পয়েন্ট হিসাবে তোমরা সাজাই নিবা, এখানে হয়ে যাবে। অ্যান্ড রাইট ডাউন দি ইন্ডিকেশনস অফ গ্লুকোকর্টিকয়েড, এটা বলে দিছি A to Z, তোমরা মোটামুটি অনেকগুলো আমি বলে দিছি, ওইগুলা তোমরা ওইরকমই মনে রাখতে পারবা। আর এখানে ভাগ করে লিখবা, যেটা অ্যাড্রিনাল ইন্ডিকেশনস আছে, যেটা রিপ্লেসমেন্ট থেরাপিও বলা হয়, এটা অ্যাড্রিনাল ইউজেস আর আদার নন অ্যাড্রিনাল ইউজেস গুলা। সো এরকম করে লিখবা। দেন মেনশন অ্যাডভার্স এফেক্ট অফ গ্লুকোজ, ইমিডিয়েট অ্যাডভার্স এফেক্ট অফ গ্লুকোজ। ও আচ্ছা, অ্যাডভার্স এফেক্টে আমি মনে হয় যেটা ইমিডিয়েট আর এটা ভাগ করে নি, তাই না? এখানে হচ্ছে
এটা ভাগ করে লিখতে হবে। যেটা ইমিডিয়েট মানে হচ্ছে যেটা সাডেন উইথড্রল জন্য আমরা প্রিকশনসই বলছিলাম না, এটা সাডেন উইথড্র করা যাবে না। তো তোমাদের এটা যদি মেনশন অ্যাডভার্স এফেক্ট আসছে তোমাদের ভাগ করতে হবে এটা ডিউ টু সাডেন উইথড্রল, আর তারপরে হচ্ছে ডিউ টু লং টার্ম ইউজ আর প্রলং ইউজ। সাডেন উইথড্রল জন্য কি হইতে পারে, মানে হচ্ছে ফ্লেড আপ অফ আন্ডারলাইং ডিজিজ। এটা মানে কি, মানে যার ডিজিজ জন্য তুমি দিচ্ছ, সাপোজ তুমি ব্রঙ্কিয়াল অ্যাজমার জন্য দিচ্ছ সাপোজ কর্টিকোস্টেরয়েড, তাই না? কিন্তু হচ্ছে তুমি উইথড্র করে দিচ্ছ, তুমি দিচ্ছ না, তো হঠাৎ করে কি হবে, আবার অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা হইতে পারে, অ্যাজমাটিক অ্যাটাক যেটা হইতে পারে। সো এই জন্য ওটা যে যার ডিজিজ জন্য দিচ্ছ, সো ওটা আবার ইনক্রিজ হইতে পারে ওর সিমটম গুলো। এটাই মানে হচ্ছে যেটা ফ্লেড আপ অফ আন্ডারলাইং ডিজিজ, ইনক্রিজ হয়ে যাবে ওই আন্ডারলাইং ডিজিজের সিমটম গুলা। সো এটাই হতে পারে। আর বাকিটা যেটা আদার ছোটখাটো ফিভার এবং আর্থালজিয়া, মায়ালজিয়া, এইগুলা তোমরা ওখানে হইতে পারে। দেন লং টার্ম এফেক্ট জন্য আমি বলেই দিছি, ডায়াবেটিস মেলাইটাস, টিউবারক্লোসিস, সাইকোসিস, ডিপ্রেশন, এই চোখ থেকে মাথা থেকে নিচে পর্যন্ত অনেক পুরাটাই ইচ এন্ড এভরি সিস্টেমকেই এরা হচ্ছে এফেক্ট করে মোটামুটি। অস্টিওপোরোসিস, দেন হচ্ছে হাইপারটেনশন, দেন হাইপোক্যালিমিয়া, ইডিমা, এগুলা পেপটিক আলসার ডিজিজ, ক্যাটারাক্ট গুলা চোখে। সো অনেক কিছু হইতে পারে, এগুলা তোমরা কয়েকটা মনে রাখলেই হবে। Then right precautions to be taken during prolonged steroid therapy, এটাও ডিসকাস করা হয়েছে। প্রিকশন মানে হচ্ছে তোমাদেরকে ওই প্রপার হিস্ট্রি নিতে হবে এবং কোনো কন্ট্রাইন্ডিকেশন যেটা ডিসকাস করছি, আইটোজেনিক কুচিং সিনড্রোম আছে কিনা এগুলো আমরা দেখে নিব। যেটা হচ্ছে ইজ দেয়ার এনি অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন লাইক আইটোজেনিক কুচিং সিনড্রোম, or we need to check the relative contraindications like diabetes mellitus, hypertension, দেন হচ্ছে যেটা অস্টিওপোরোটিক হিস্ট্রি। সো এইগুলা এন্ড হচ্ছে প্রপার ডোজেস এন্ড ডিউরেশন শুড বি মেনটেন্ড এন্ড স্টেরয়েড কার্ড শুড বি মেনটেন্ড ফর দোজ পেশেন্টস। দেন রেগুলার মনিটরিং শুড বি ডান। এইগুলা তোমরা হচ্ছে এইগুলা পয়েন্ট হিসাবে তোমরা এখানে লিখে নিতে পারবা। দেন ইম্পর্টেন্ট কন্ট্রাইন্ডিকেশন অফ গ্লুকোকর্টিকয়েড, এটাও ডিসকাস করে দিছি। অ্যাবসলিউট এবং রিলেটেড এরকম করে ভাগ করে লিখে নিবা। অ্যাবসলিউটে যেটা আইট্রোজেনিক কুচিং সিনড্রোম আসবে অ্যাবসলিউটে, আর বাকি যাগুলা আছে ওগুলা হচ্ছে যেটা রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশনেই চলে যাবে। এই তো শেষ না মোটামুটি। জি হোপফুলি বোঝা গেছে, তাই না? এটা খুবই একটা জি ছোট আপু। টপিক গুলা। আর তোমরা হচ্ছে এটা যতটুকু শুনছো এবং যতটুকু বুঝছো ওটাই তোমরা একটু রিভাইজ দিলে, 1 ঘন্টার মতো টাইম দিলে তোমরা আজকে এটা শেষ করতে পারো। এটা এটা পরবর্তী জন্য রাখো না, কিন্তু কি প্রফের আগে তো একটু বড় বড় যেটা আমি তো বলেই দিছি, বোর্ড 1 ভাইবাতে তোমাদের অ্যাকচুয়ালি শুরু হবে যেটা জেনারেল ফার্মাকোলজি থেকে, যেটা আমরা অলরেডি ডিসকাস করে আছি, যেটা ড্রাগস দিয়ে তোমাদেরকে হাতে নিয়ে ধরায় তোমাদেরকে ওইটা জিজ্ঞেস করতে হবে। তারপরে ওখান থেকে তোমাদেরকে যাইতেও পারে, যেমন এখান থেকে যেমন গ্লুকোকর্টিকয়েড ওখানে যদি স্ট্রিপ থাকে, যেটা ওই ট্যাবলেট যেটা আমি ডিসকাস করেছিলাম না প্রথম ক্লাসে, তো যদি ওখান থাকে তোমাদের ওখান থেকে তোমরা চলে যেতে পারে, যেটা ইন্ডিকেশনস বলো, কন্ট্রা ইন্ডিকেশনস বলো। এখান থেকে যেটা ইন্ডোক্রাইনে ডায়াবেটিকই খুবই ভালো পড়ো, আর হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, আর বাকিটা একটু দেখে নিতে হবে। আর যতটুকু আমি বলছি এটাই তোমরা একটু বেশি কোয়েশন তো না, তোমরা আজকেই যদি একটু টাইম দিও তোমরা হচ্ছে শেষ করতে পারো। এবং হচ্ছে আমরা তো গ্যাপ করেই নিচ্ছি, তোমাদের এখন ফার্মাকোলজি মনে হয় 2 ডেজ পরে আছে, তো তোমরা আহ, যারা করতেছো ভালোভাবে ক্লাস, ওদের জন্য খুবই ভালো। তোমরা ওটাই একটু নিজেও দেখে নাও নিজে, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা যতটুকু আমরা কমপ্লিট করছি ওখান থেকে অবভিয়াসলি তোমরা জিজ্ঞেস করতে পারো। আমি চেষ্টা করবো যেটা নেক্সট ক্লাসে ওটা অ্যান্সার দেওয়ার জন্য। সো তোমাদের কোনো কনফিউশন থাকে, রিটার্ন হোক না কেন, ভাইবা আর এনি রিলেটেড, তোমরা হচ্ছে কমেন্ট দিতে পারো, ওখানে জিজ্ঞেস করতে পারো। আর হচ্ছে একটু নিজেও পড়াশোনা করো, হোপফুলি তোমরা অনেকেই কমপ্লিট করতে পারবা। এই ফার্মাকোলজিটা বেশিটাই তোমরা কভার করে দিতে পারবা প্রফের আগে। আপু, সেশনটা খুবই সুন্দর ছিল, খুবই ভালো ছিল, খুবই হেল্পফুল ছিল আমাদের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ আপু টু শেয়ারিং সাচ অ্যামেজিং টিপস এন্ড ট্রিক্স টু রক ইন দ্য এক্সাম। উই আর ভেরি মাচ গ্রেটফুল আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করছি এখন যারা আমাদের লাইভটি দেখছিলেন তাদের যে সকল কনফিউশন ছিল সব ক্লিয়ার হয়ে গেছে। এরপরে যদি আর কারো কোনো কোশ্চেন থাকে বা কোনো কনফিউশন থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন, আপু রিপ্লাই করে দিবেন। এবং এই লাইভটি যদি কেউ মিস করে থাকেন বা আবার দেখতে চান, আপনারা অ্যাক্সেস মেডিকেল স্কুলের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আমাদের অ্যাক্সেস মেডিকেল স্কুলের স্লোগান হচ্ছে জার্নি টুয়ার্ডস এক্সিলেন্স।
স্টে উইথ এক্সিলেন্স, স্টে বেস্ট। আল্লাহ হাফেজ। আপু আপনিও ভালো থাকবেন। সবাই ভালো থাকো আর একটু পড়াশোনা করো।